আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কথা দিয়েছিলাম আজকে রাত 10টায় আপনাদের সাথে কথা বলবো ক্লজের ক্লাস নিয়ে। আলহামদুলিল্লাহ সময় মতো উপস্থিত হতে পেরেছি, আল্লাহ দরবারে শুকরিয়া। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, বরাবরের মতো একটু জানাবেন সাউন্ড সিস্টেম ক্লিয়ার কিনা, ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা, এবং একটু ফেভার করবেন, সেটা হচ্ছে ক্লাসটা একটু শেয়ার করে দিবেন, বন্ধুদের ট্যাগ করে দিবেন। ক্লজ এবং ফ্রেজের ওপর ধারাবাহিকভাবে 5 থেকে 6টি ক্লাস নিব, যাতে করে ডেইলি স্টার সেন্টেন্স প্যাটার্ন বুঝতে সুবিধা হয় এবং আলটিমেটলি ফ্রি হ্যান্ড রাইটিং বুঝতে সুবিধা হয়। সো বিনয়ের সাথে বলি, এই দুর্দান্ত ক্লাসগুলো চলবে ইনশাআল্লাহ, থামবে না, প্রতিনিয়ত চলবে আপনাদের জন্য বিভিন্ন ভিন্ন আয়োজন, এবং যাতে করে আপনারা বিভিন্নভাবে উপকৃত হতে পারেন সেই লক্ষ্যে কাজ করবো ইনশাআল্লাহ। মুসলিম আক্তার, থ্যাংকস এ লট বোন আমার। ইমাম হোসাইন ইমন, একটু দয়া করে একটু ফেভার করবেন প্রিয় বন্ধু, ছোট বোন, ভাই, প্রিয় মানুষ যারা আছে, জব ক্যান্ডিডেট অথবা অ্যাডমিশন ক্যান্ডিডেট, তাদেরকে একটু ট্যাগ করে দিবেন, তারা উপকৃত হবে ইনশাআল্লাহ। রাকিবুল ইসলাম রাকিব, থ্যাংকস এ লট। ওয়ালাইকুম আসসালাম। শাহুরা, ওয়ালাইকুম আসসালাম। সবার জন্য দোয়া এবং শুভকামনা। যদি আপনারা প্রস্তুত হন, খাতা কলম নিয়ে বসতে পারেন, কোনো সমস্যা নেই। আমি পিডিএফ শেয়ার করে দিব, তাতে কোনো সমস্যা নেই। সো আলটিমেটলি ইশাদ জাহান, আর কোনো কথা না বাড়িয়ে আসেন আমরা শুরু করি। সেটা হচ্ছে ক্লজ। ক্লজ ক্লজ মানে হচ্ছে বাক্যাংশ। ক্লজের যদি এক কথায় বাংলা বলি তাহলে দাঁড়াবে হচ্ছে বাক্যাংশ। ভালো করে খেয়াল করে দেখেন, ক্লজের যে বাংলাটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে বাক্যাংশ, অর্থাৎ ছোট ছোট বাক্য নিয়ে মূলত হচ্ছে একটা বাক্য। আলটিমেটলি হচ্ছে অনেকগুলো জেলা নিয়ে একটা দেশ, অনেকগুলো স্টেট নিয়ে একটা রাষ্ট্র, যেমন ভারত। সো লাইক দিস আলটিমেটলি হচ্ছে ক্লজ। ভালো করে খেয়াল করে দেখেন, ক্লজ ক্লজ মানে হচ্ছে বাক্যাংশ। আচ্ছা, ক্লজের সংজ্ঞাতে বলা আছে ক্লজ হলো এমন কতগুলো, ক্লজ হলো এমন কতগুলো শব্দগুচ্ছ, এমন কতগুলো শব্দগুচ্ছ বা গ্রুপ অফ ওয়ার্ডস। ক্লজ হলো এমন কতগুলো শব্দগুচ্ছ বা গ্রুপ অফ ওয়ার্ডস, আচ্ছা, যেখানে একটি সাবজেক্ট এবং একটি নন ফাইনাইট ভার্ব, যেখানে একটি সাবজেক্ট এবং একটি নন ফাইনাইট ভার্ব, সরি, একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব একসাথে থাকে। আজকের পরে কথা দিচ্ছি, এই ক্লজের ক্লাসটা হবে কিন্তু ডেফিনেটলি ডেইলি স্টার বেস। একসাথে থাকে, বিশেষ দ্রষ্টব্য নন ফাইনাইট ভার্ব থাকতেও পারে, আবার নাও পারে। ভালো করে খেয়াল করে দেখবেন, নন ফাইনাইট ভার্ব থাকতেও পারে, আবার নাও পারে, একসাথে থাকে। আচ্ছা, একটু ভালো করে খেয়াল করে দেখবেন শিক্ষার্থী বন্ধুরা, সেটা হচ্ছে আলটিমেটলি হচ্ছে, একটু ভালো করে খেয়াল করবেন, একটু কমেন্ট করবেন সবাই বলে। ক্লজ মানে হচ্ছে বাক্যাংশ। আর ফ্রেজ, আমরা ফ্রেজে যাব না আজকে। ফ্রেজ মানে হচ্ছে শব্দগুচ্ছ, মুষ্টিমেয় কিছু শব্দগুচ্ছ। ওকে, ক্লজ মানে হচ্ছে বাক্যাংশ, আর ফ্রেজ মানে হচ্ছে শব্দগুচ্ছ। একটু শেয়ার করে, একটু স্টার চিহ্ন না কি কি দেয়া যায় যেন, একটু দিয়ে আমাকে একটু হেল্প করবেন। ওকে, আচ্ছা, তাহলে আসেন একটু আপনাদের রেসপন্স পেলে ক্লাসটা নিতে ভালো লাগবে, এটা হচ্ছে বাস্তবতা। কেননা এই আয়োজনটা হচ্ছে আপনাদের জন্য, সেখানে আপনাদের উপস্থিতি যদি বেশি হয়, আপনাদের রেসপন্স যদি ইতিবাচক হয়, তাহলে ক্লাসটা নিতে মানসিকভাবে খুবই ভালো লাগবে। আসেন, এবং পুরো 1 থেকে 1.5 ঘন্টা পুরো একটা সেশন করব আপনাদের নিয়ে। সেটা হচ্ছে, দেখেন, বলা হচ্ছে ক্লজ হলো এমন কতগুলো শব্দগুচ্ছ বা গ্রুপ অফ ওয়ার্ডস যেখানে একটি সাবজেক্ট, একটি ফাইনাইট ভার্ব একসাথে থাকে। নন ফাইনাইট ভার্ব থাকতেও পারে, আবার নাও পারে। আচ্ছা, বাস্তবতা একটু বোঝেন প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, সেটা হচ্ছে, আমি যদি আপনাকে রাজশাহীর কথা বলি তাহলে আপনার মাথায় ভেসে উঠবে কি? আম। আমি যদি আপনাকে চাঁদপুরের কথা বলি আপনার মাথায় ভেসে উঠবে কি? ইলিশ। আপনাকে যদি আমি কুমিল্লার কথা বলি আপনার মাথায় ভেসে উঠবে কি? রসমালাই। আমি যদি আপনাকে তামিম বা সাকিবের হাসানের কথা বলি আপনার মাথায় ভেসে উঠবে কি? এরা কি ফুটবলার? না, এরা ক্রিকেটার। আমি যদি আপনাকে হচ্ছে ঢাকার কথা বলি তাহলে আপনার মাথায় কি ভেসে উঠবে? জ্যাম। কেননা ঢাকার সৌন্দর্য হচ্ছে জ্যাম, এটা ভালো করে মাথায় রাখবেন। দ্য বিউটি অফ ঢাকা ইজ জ্যাম, ট্রাফিক জ্যাম।
ঢাকার সৌন্দর্যটাই হচ্ছে আপনার জ্যাম, তাই না? আচ্ছা, ঢাকার সৌন্দর্য কি বলে? জ্যাম। আমি যদি আপনাকে বলি বার্গার, বার্গারের কথা বললে আপনার মাথায় ভেসে উঠবে এই জাতীয় একটা ব্রেড আর মাঝখানে গরু বা মুরগির ঠ্যাং। মনে রাখবেন ক্লজ মানে হচ্ছে সামেশন অফ সাবজেক্ট অ্যান্ড ফাইনাইট ভার্ব। যতদিন ক্লজের ক্লাস নিব, যতদিন ডেইলি স্টারের ক্লাস নিব, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ভার্বটা তার নাম হচ্ছে ফাইনাইট ভার্ব। আবারও বলতেছি, সবচেয়ে গুরুত্বপূর্ণ ভার্বের নাম হচ্ছে ফাইনাইট ভার্ব। ক্লজের আলোচনার ফান্ডামেন্টাল আলোচনা, ক্লজের ফাউন্ডেশন, ক্লজের হার্টই বলেন না কেন ফাইনাইট ভার্ব। সো বিনয়ের সাথে বলবো এই স্ট্রাকচারটা সবাই একটু কমেন্ট করবেন। অর্থাৎ ক্লজ বললেই আপনার মাথার ভিতরে যেটা ভেসে উঠবে সেটা হচ্ছে একটা সাবজেক্ট, একটা হচ্ছে ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব থাকতেও পারে আবার নাও পারে। আমি ক্লজকে প্র্যাকটিক্যালি যেটা চিন্তা করি সেটা হচ্ছে ক্লজ অ্যাজ সেম অ্যাজ, ক্লজ হচ্ছে অনেকটা একটা বিয়ের মতো। কেমন? ক্লজ হচ্ছে একটা বিয়ের মতো ভেবে দেখেন। সেখানে আলটিমেটলি সাবজেক্ট হচ্ছে আপনার বর, থাকা বাধ্যতামূলক। ফাইনাইট ভার্ব হচ্ছে কোণে, থাকা বাধ্যতামূলক। নন ফাইনাইট ভার্ব এটা হচ্ছে অনেকটা আমার জায়গা থেকে চিন্তা করলে শালীর মতো, মেয়েদের জায়গা থেকে চিন্তা করলে দেবরের মতো, থাকতেও পারে অথবা নাও পারে। এন্ড বিয়ের পরে যদি আপনার মনে হয় এটা শালী দরকার, ইউ ফিল একা, ইউ নিড এ শালী, আপনার শ্বশুর শাশুড়িকে বলবেন, তারা তাদের সাধ্য মতো চেষ্টা করে দেখতে পারে। ডোন্ট টেক ইট নেগেটিভ, ডোন্ট টেক ইট জাস্ট অ্যাজ এ ফান, ওকে? ডোন্ট জাস্ট টেক ইট অ্যাজ এ ফান, ওকে? সো আবারও বলতেছি, খেয়াল করে দেখেন, ক্লজ মানে হচ্ছে আপনার মাথায় বাড়ি খাবে একটা সাবজেক্ট আর একটা ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব থাকতেও পারে আবার নাও পারে। ভালো করে খেয়াল করে দেখেন, নন ফাইনাইট ভার্ব থাকতেও পারে আবার নাও পারে। আমি অনলাইনে অফলাইনে যেই পরিমাণ ইফোর্ট দিয়ে ক্লাস নেই, আলহামদুলিল্লাহ অনলাইনে সেই পরিমাণ ইফোর্ট দিয়েই আমি ক্লাস নেই। কথা কি বুঝতেছেন কিনা? আচ্ছা, তাহলে আলটিমেটলি আবারও বলতেছি, ক্লজ মানে হচ্ছে আপনার মাথায় ভেসে উঠবে, ক্লজ মানে আপনার মাথায় ভেসে উঠবে একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব। আমাদেরকে ছোট্ট করে একটু এই ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্ব সম্পর্কে একটু হালকা করে জেনে আসতে হবে। আসেন একটু জানার চেষ্টা করি। সেটা হচ্ছে আলটিমেটলি ভার্বের প্রধান দুটা শাখা, একটা হচ্ছে ফাইনাইট আর একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আমরা আজকে আলটিমেটলি হচ্ছে ভার্বের বিশেষজ্ঞ হব না, তবে ক্লজ চেনার জন্য যে ভার্ব যতটুকু না জানলেই নয় সেই অংশটুকু জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। নন ফাইনাইট ভার্বের সন্তান তিনটা। দেখেন সংক্ষেপে নন ফাইনাইট ভার্ব লিখতেও আলফাবেট লাগছে তিনটা, এন এফ ভি। নন ফাইনাইট ভার্বের শর্টকাটও হচ্ছে তিনটা, আইজিপি। খুব ভালো করে মনে রাখবেন, আইজিপি। আচ্ছা, আইতে কি হয় দেখেন, আইতে হয় ইনফিনিটিভ, আইতে কি হয় দেখেন ইনফিনিটিভ। জিতে কি হয় দেখেন জেরান। পিতে কি হয় পার্টিসিপল। আইতে ইনফিনিটিভ, জিতে জেরান, পিতে পার্টিসিপল। ভালো করে খেয়াল করে দেখেন। তাহলে নন ফাইনাইট ভার্ব কয়টা ভাই? তিনটা। একটু কমেন্ট করেন। আইজিপি আমাদের পুলিশ ডিপার্টমেন্টের শীর্ষ যে পদবি আছে সেটা হচ্ছে আলটিমেটলি আইজিপি, ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ। কথা কি বুঝতেছেন কিনা? এটা হচ্ছে বাস্তবতা। যাই হোক, তো আলটিমেটলি একটু খেয়াল করে দেখেন, নন ফাইনাইট ভার্ব তিনটা। ইনফিনিটিভ মানে জানেন 2+V1, ইনফিনিটিভ মানে 2+V1। আপনি ভালো করে জানেন ভার্বের সাথে আইএনজি, ভার্বের সাথে আইএনজি জেরান্ডো হতে পারে, ভার্বের সাথে আইএনজি পার্টিসিপলও হতে পারে। খেয়াল করে দেখেন, বর্তমান শাসন ক্ষমতায় আছে আওয়ামী লীগ। ডেফিনেটলি যারা আওয়ামী লীগ সমর্থন করে এরা বাংলাদেশের নাগরিক, আর যারা বিএনপি করে এরা কি রোহিঙ্গা? না, এরাও বাংলাদেশের নাগরিক। আওয়ামী লীগ হোক বিএনপি হোক, বোথ আর সিটিজেন অফ বাংলাদেশ। অ্যাজ সেম অ্যাজ, ভালো করে খেয়াল করে দেখেন, ভার্বের সাথে আইএনজি জেরান্ড হোক আর পার্টিসিপল হোক, বোথ আর নন ফাইনাইট ভার্ব। ভালো করে খেয়াল করে দেখেন। বাংলা সিনেমার একটা গান আছে না, বিধি তুমি বলে দাও আমি কার, দুটি মানুষ। তাহলে আলটিমেটলি বিধি তুমি বলে দাও আমি কার, ভার্বের সাথে আইএনজি, একটি ভার্বের সাথে আইএনজি, তার দুইজন দাবিদার। ভালো করে খেয়াল করে দেখেন, বোঝানোর চেষ্টা করতেছি। সেটা হচ্ছে আলটিমেটলি আপনি যদি কোনো বাক্যের ভিতরে এই তিনটা ফিগার পেয়ে যান, সেটা হচ্ছে
এই তিনটা ফিগার, একটা হচ্ছে 2 + V1, একটা হচ্ছে আপনার ভার্বের সাথে আইএনজি, আর একটা হচ্ছে আপনার V3। খেয়াল করে দেখেন, 2 + V1 মানে ভার্বের সাথে আইএনজি ইনফিনিটিভ, মানে সরি 2 + V1 মানে ইনফিনিটিভ, ভার্বের সাথে আইএনজি, এটা জেরান্ডো হতে পারে, পার্টিসিপল হতে পারে। V3 হচ্ছে আপনার পাস্ট পার্টিসিপল। এই তিনটা ফিগার হচ্ছে আপনার নন ফাইনাইট ভার্ব। আর এই তিনটা ফিগার বাদ দিলে এই তিনটা ফিগার বাদ দিলে যত ফিগার থাকবে অল আর ফাইনাইট ভার্ব। বেয়ার ইনফিনিটিভ বোন আমার, এটা আজকে বোঝানো সম্ভব না। আজকে আমি মূলত ক্লজের ক্লাস নিচ্ছি হচ্ছে ডেইলি স্টার সেন্টেন্স ফ্র্যাগমেন্টেশনের জন্য। অর্থাৎ আপনি একটা ডেইলি স্টার বাক্য নেওয়ার পরে বুঝতে পারেন না, বাক্যের আগামাথা ধরতে পারেন না, কেন পারেন না, এর উপর ধারাবাহিকভাবে এই সলভ ক্লাস বা লাইভ ক্লাসগুলো হবে প্রতিদিন রাত 10টায়। ওকে, আমি আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি, ভালো করে খেয়াল করে দেখেন। সেটা হচ্ছে আলটিমেটলি ভালো করে খেয়াল করে দেখেন, 2 + V1, এরপরে হচ্ছে ভার্বের সাথে আইএনজি, এরপরে হচ্ছে আপনার V3। এই তিনটা হচ্ছে আপনার নন ফাইনাইট ভার্ব, আর এই তিনটা বাদ দিলে যা যা থাকবে সবগুলো হচ্ছে ফাইনাইট ভার্ব। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আপনাদের একটু জ্ঞাতার্থে একটু জানিয়ে রাখি, সেটা হচ্ছে এইটা হচ্ছে আমার কি বলে হচ্ছে ইউটিউব চ্যানেল। ওকে, শাহিনুজ্জামান শাকিল, এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল। এখানে যত লাইভ ক্লাসগুলো হয় সবগুলো হচ্ছে আপনি আবার রেকর্ড পেয়ে যাবেন। সো প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল ফর গেটিং মোর অ্যান্ড মোর ক্লাস অন ডেইলি স্টার অর সলভ ক্লাস অর সামথিং লাইক দ্যাট। আপনি যে কোনো ধরনের ক্লাস পেতে আমার একটু সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা। আচ্ছা, তাহলে আমি টোটাল ব্যাপারটা বোঝাইতে পারছি কিনা বলেন? ভেরি ব্রিফ ইন শর্ট, খুব অল্পতে আমি বোঝানোর চেষ্টা করতেছি। এই তিনটা ফিগার হচ্ছে ফাইনাইট ভার্ব, আর এই তিনটা ফিগার বাদ দিলে যা থাকবে সবগুলো হচ্ছে ফাইনাইট ভার্ব। এই তিনটা ফিগার হচ্ছে নন ফাইনাইট ভার্ব, আর এই তিনটা ফিগার বাদ দিলে যা থাকবে ফাইনাইট ভার্ব। আর সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব ইজ ইকুয়াল টু হচ্ছে ক্লজ। এই পর্যন্ত বোঝা গেল কিনা একটু বলবেন। আচ্ছা, এবার ভালোবেসে একটু খেয়াল করে দেখবেন প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, সেটা হচ্ছে ক্লজের প্রকারভেদ। ক্লজ এর প্রকারভেদ না, এটা আজকেই ক্লজ শেষ তা না, ক্লজের ক্লাস চলবে। ক্লজের প্রকারভেদ খেয়াল করে দেখেন। এক নাম্বার হচ্ছে আপনার প্রিন্সিপাল ক্লজ, আপনারা ভালো করে জানেন প্রিন্সিপাল ক্লজ। এক নাম্বার প্রিন্সিপাল ক্লজ, এর আরেকটা নাম আছে হচ্ছে মেইন ক্লজ। প্রিন্সিপাল ক্লজ, মেইন ক্লজ, আরেকটা নাম হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। অর্থাৎ ওই যে আপনারা বিভিন্ন সময় ডাকেন না, সোনা, ময়না, জাদু, টিয়া পাখি, গুলুগুলু ডাকেন না। সো মনে রাখবেন, আলটিমেটলি মনে রাখবেন, সেটা হচ্ছে এই তিনটা হচ্ছে আলটিমেটলি আপনার একটাই ক্লজ। প্রিন্সিপাল ক্লজ, মেইন ক্লজ, আরেকটা হচ্ছে আলটিমেটলি কি বলে প্রিন্সিপাল ক্লজ, মেইন ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, একটাই জিনিস বা তিনটা নাম। আচ্ছা, 2 নম্বর আরেকটা ক্লজ আছে, সেটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। 2 নম্বর যে ক্লজটা আছে মূলত এটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ, আর 3 নম্বর যেটা আছে সেটা মূলত হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আচ্ছা, সাবঅর্ডিনেট ক্লজ ভালো করে খেয়াল করে দেখেন। সাবঅর্ডিনেট ক্লজ এর সন্তান হচ্ছে তিনটা, একটা হচ্ছে নাউন ক্লজ, একটা হচ্ছে নাউন ক্লজ, একটা হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ ক্লজ, আর একটা হচ্ছে আপনার দেখেন অ্যাডভার্ব ক্লজ। আমরা মনে হচ্ছে আজকে 3-এ আটকে গেছি। নন ফাইনাইট ভার্ব 3টা, ক্লজ 3টা, আবার সাবঅর্ডিনেট ক্লজ, তারও সন্তান হচ্ছে, আপনি ভালো করে খেয়াল করে দেখেন, 3টা। কথা কি বুঝতেছেন কিনা? আজকে মনে হচ্ছে 3-এর সংখ্যায় আটকে গেছি। ওকে, তাহলে এই মূলত হচ্ছে আপনার কি বলে ফান্ডামেন্টাল কাইন্ডস অফ ক্লজ। এটা হচ্ছে ক্লজের প্রকারভেদ। কেমন? এবার একটু আসেন, আমি জানি না আপনারা লিখতেছেন কিনা, লিখার দরকার নেই, কেননা এগুলোর পিডিএফ আছে, শুধু দেখলে হবে। এগুলোর উপর প্রচুর পিডিএফ আছে, প্রচুর পিডিএফ আছে। আচ্ছা, এবার যে বিষয়টা হচ্ছে একটু ভালো করে খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে ক্লজের বৈশিষ্ট্য। ক্লজ এর বৈশিষ্ট্য। আচ্ছা, ক্লজের বৈশিষ্ট্যটা কি একটু ভালো করে খেয়াল করে দেখেন। নাম্বার 1, নাম্বার 1 যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে, আমি যদি বলি যে একটি ক্লজে একটি ক্লজে একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকে। খেয়াল করে দেখেন, কিন্তু একটি ক্লজে একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকে, কিন্তু একটি বাক্যে
একাধিক একটি বাক্যে একাধিক ফাইনাইট ভার্ব থাকতে পারে। ভালো করে খেয়াল করে দেখেন। ওকে, এই বাক্যটা বোঝার পরে বা এই বাক্যটা পড়ার পরে আপনাকে আমি অবশ্যই একটা ছোট্ট প্রশ্ন করব। তার আগে নাইম, থ্যাঙ্কস আ লট, অনেকদিন পর বিনয়ের সাথে বলবো লাইভটা একটু শেয়ার করে দিবেন, একটু ট্যাগ করে দিবেন, একটু ফেভার করবেন। বিনয়ের সাথে বলি ক্লাসগুলো ধারাবাহিকভাবে চলবে ইনশাআল্লাহ। আচ্ছা, লাইনটা যদি আপনি পড়ে থাকেন, আপনার কাছে আমার ছোট্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে আবারও বলতেছি একটি ক্লজে একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকে, কিন্তু একটি বাক্যে একাধিক ফাইনাইট ভার্ব থাকতে পারে। প্রশ্ন হলো ক্লজ বড় না বাক্য বড়? কে বড় বলেন তো? হু ইজ বড়? বড়টা কে বলেন? এই লাইনটা পড়ার পরে আপনার বোধগম্য কি হচ্ছে? ক্লজ বড় না বাক্য বড়? একটু আমাকে জানাবেন দয়া করে প্লিজ। হুইচ ওয়ান ইজ বড়, ক্লজ নাকি বাক্য? প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আপনাদের কমেন্ট পেলে অবশ্যই একটু ভালো লাগবে, কেননা বাক্যটা অবশ্যই বড়, কেননা ক্লজ হচ্ছে বাক্যের অংশ। তাহলে বাক্যের অংশ বাক্য থেকে বড় হয় কিভাবে? যেমন আলটিমেটলি হচ্ছে আমার দাদার 3টা বউ ছিলেন, দাদা চেয়ারম্যান, আমার ওয়াইফ একটা, কার বউ বেশি? নিঃসন্দেহে দাদা। তাহলে দাদা হচ্ছে বাক্য, আমি হচ্ছে ক্লজ। এর সে মনে হয় আর প্র্যাকটিক্যালি বোঝানো সম্ভব না। আচ্ছা, 2 নাম্বার যে বিষয়টা, সেটা হচ্ছে 2 নাম্বার বিষয় হলো, 2 নাম্বার যে বিষয়টা লিখেন, একটি বাক্যে যতগুলো ফাইনাইট ভার্ব থাকবে, ওই বাক্যে ততটি ক্লজ আছে বলে মনে করব। ভালো করে খেয়াল করে দেখেন, একটি বাক্যে যতগুলো ফাইনাইট ভার্ব আছে, ওই বাক্যে ততটি ক্লজ আছে বলে মনে করব। অর্থাৎ বাংলা একটা সিনেমা ছিল মনে হয় ফেরদৌসের, যত প্রেম তত জ্বালা, যতগুলো ফাইনাইট ভার্ব ততগুলো ক্লজ। এটা অন্তত একটু কমেন্ট করবেন, যতগুলো ফাইনাইট ভার্ব ততগুলো ক্লজ। সহজ কথা, আমার দৃষ্টিতে, আমার চিন্তায়, আমার ভাবনায় আপনার প্রথম কাজ হবে ডেইলি স্টারের একটা বাক্য নেওয়ার পরে ওই বাক্যে কতগুলো ফাইনাইট ভার্ব আছে তা শনাক্ত করা। কথা কি বুঝতেছেন কিনা? একটু কমেন্টস করবেন তাহলে। যতগুলো ফাইনাইট ভার্ব ততগুলো ক্লজ, প্লিজ। যতগুলো ফাইনাইট ভার্ব ততগুলো ক্লজ, একটু সবাই এই কমেন্টটা করলে আমরা নেক্সট স্টেপে যাব। সো মাই ফার্স্ট সাজেশন ফর ইউ, ফ্রি হ্যান্ড রাইটিং মানে বাক্য, অনুবাদ মানে বাক্য, রিডিং প্যাসেজ মানে বাক্য। সো আলটিমেটলি আপনি 200 মার্কের বিশেষ রিটেন বলেন আর ব্যাংকের রিটেন বলেন, যত মার্কের লিখবেন সবই কিন্তু বাক্য। সো বাক্য সম্পর্কে যদি একদম পরিপূর্ণ স্বচ্ছ ধারণা না থাকে, তাহলে আপনি লিখবেন কেমনে আমারে বলেন। সো দিস ইজ দ্য ইস্যু, দিস ইজ দ্য বিগেস্ট ইস্যু। যতগুলো ফাইনাইট ভার্ব ততগুলো ক্লজ। আচ্ছা, এবার আমি আপনাকে যদি জানতে চাই আপনাদের কাছে, সেটা হচ্ছে আমি যদি আপনাকে এই যে দেখেন একটা বাক্য দিলাম আপনাকে, হ্যাঁ, ছোট্ট একটা বাক্য আপনাকে দিলাম, সেটা হচ্ছে আনফরচুনেটলি থেকে শুরু করে বোল্টন এই পর্যন্ত, এটা একটা বাক্য। এবং এই বাক্যটুকু পড়ে, এটা কিন্তু ডেইলি স্টার থেকে নেওয়া, এটা হচ্ছে 2000 অনেক আগে, 2019 সালের সেপ্টেম্বরে, অর্থাৎ এই যে দেখেন এডিটোরিয়াল থেকে নেওয়া, ডেইলি স্টারে দেখাচ্ছে কিন্তু, হ্যাঁ। তাহলে আলটিমেটলি আপনি আমাকে শুধু এতটুকু বলবেন, সেটা হচ্ছে এই আনফরচুনেটলি থেকে শুরু করে বোল্টন এই পুরোটা পড়ে একটু বলবেন এই পর্যন্ত কয়টা ফাইনাইট ভার্ব আছে প্লিজ। হাউ মেনি ফাইনাইট ভার্ব, এই বাক্যে কতগুলো ফাইনাইট ভার্ব আছে, সবাই একটু বলবেন দয়া করে। হাউ মেনি ফাইনাইট ভার্ব? Ladies and gentlemen, how many finite verb? এই যে আনফরচুনেটলি থেকে শুরু করে
আনফরচুনেটলি থেকে শুরু করে কতগুলো ফাইনাইট ভার্ব আছে। মুক্তা সরকার আপু বলেছেন একটা, শিমু আক্তার বলেছেন দুইটা। চলে গেলেন তো হেরে গেলেন। সো আমি বিনয়ের সাথে বলবো আজকের পর থেকে যে কোনো বাক্য, সেটা ট্রান্সলেশন হোক, বিগত সালের প্রশ্ন হোক, অথবা ডেইলি স্টার হোক, প্রথম বাক্যটা খাতায় তোলার পরে আপনার প্রথম রেসপন্সিবিলিটি হবে টু ফাইন্ড আউট দ্য ফাইনাইট ভার্ব। আপনার প্রথম কাজ হবে ফাইনাইট ভার্ব শনাক্ত করা। ক্লজ আর ফ্রেজের পার্থক্য 1 বাই 1 বলবো। ধারাবাহিকভাবে ক্লাস হবে টানা 6 দিন ক্লজ এবং ফ্রেজের উপর। দেখেন এখানে ফাইনাইট ভার্ব আছে, এটা হচ্ছে একটা ইজ। ভালো করে খেয়াল করে দেখেন, ইজ যারা মনে করতেছেন চেঞ্জ, ভার্ব না, চেঞ্জ হচ্ছে এখানে নাউন। ভালো করে খেয়াল করবেন, যারা মনে করতেছেন চেঞ্জ এখানে ভার্ব না, চেঞ্জ হচ্ছে নাউন। রিজিউম চেঞ্জ এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, রিজিম চেঞ্জ অ্যাডজেক্টিভ, রিজিমটা অ্যাডজেক্টিভ, চেঞ্জ হচ্ছে নাউন। এখানে ভার্ব আছে দুইটা, একটা হচ্ছে ইজ, আরেকটা আছে দেখেন হচ্ছে পারভেটস। পারভেটস মানে হচ্ছে চিন্তায় বিভোর থাকা, চিন্তায় ব্যস্ত থাকা, দুইটা ফাইনাইট ভার্ব। আপনারা যারা ফাইনাইট ভার্বই শনাক্ত করতে পারেন না, তাহলে এটা যদি একটা ফাইনাইট ভার্ব হয়, এটা তো ভাই সিম্পল সেন্টেন্স হয়ে যাবে। কেননা আপনি জানেন সিম্পল সেন্টেন্স মানে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব। তো যারা বলতেছেন একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব, এখানে একটা রিলেটিভ প্রোনাউন আছে, বাক্যটা যুক্ত করছে, এই বাক্যটা 100% কমপ্লেক্স সেন্টেন্স। এর পরেও যদি আপনি বলেন একটা ফাইনাইট ভার্ব, এই বাক্যটা না অনুবাদ করতে পারবেন, এই বাক্যটা না বুঝতে পারবেন, এই বাক্যটা না কোনোভাবে আপনার নখদর্পণে আনতে পারবেন। সো এই কারণে আলটিমেটলি ব্যাপারটা হচ্ছে আপনাকে ফাইনাইট ভার্ব সম্পর্কে পরিপূর্ণ ধারণা রাখতে হবে। ফাইনাইট ভার্ব টেন্সের রূপ পরিবর্তন হয়, টেন্স চেঞ্জ হলে তার রূপের পরিবর্তন হয়। আর নন ফাইনাইট ভার্ব, এই তিনটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। একটা হচ্ছে 2 + V1, একটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি, একটা হচ্ছে V3। এই তিনটে নন ফাইনাইট ভার্ব। আর এই তিনটে বাদ দিলে যতগুলো ফাইনাইট ভার্ব ততগুলো ক্লজ, আলটিমেটলি যতগুলো ফাইনাইট ভার্ব ততগুলো ক্লজ। আচ্ছা, এটা না বুঝার কিছু নাই ভাই, যতগুলো ফাইনাইট ভার্ব ততগুলো ক্লজ, এই কথাটা কয়েকবার বলেছি। পারভেটস মানে হচ্ছে চিন্তায় বিভোর থাকা। আপনি তো প্রতিদিনই ঘুমানোর আগে চিন্তায় বিভোর থাকেন, প্রতিদিন চিন্তায় ব্যস্ত থাকেন, এই মনে হয় বিয়ে হয়েই গেল। আপনার বাবা মা আপনাকে নিয়ে পারভেটস, ইউর প্যারেন্ট পারভেটস ইউ, আপনাকে নিয়ে চিন্তায় বিভোর। পারভেটস নট পারভেজ মোশারফ। পারভেটস মানে হচ্ছে চিন্তায় বিভোর থাকা। ভালো করে খেয়াল করে দেখেন, বোঝানোর চেষ্টা করতেছি। এই পর্যন্ত এই টোটাল বাক্যের ফাইনাইট ভার্ব আছে দুইটা, এই বাক্যে টোটাল ফাইনাইট ভার্ব দুইটা, সুতরাং ক্লজও আছে হচ্ছে আপনার দুইটা। এটা হচ্ছে বাস্তবতা। পারভেটস মানে হচ্ছে চিন্তায় বিভোর থাকা। কমেন্ট করেন না কেন পারভেট? নতুন একটা ওয়ার্ড তো শিখলেন। আমি বরাবর বলি, বারবার বলি, আপনি 30,000 ভোকাবুলারি মুখস্থ রাখলেও আপনি লিখনের সময় একটা ওয়ার্ডও মাথা থেকে খাতায় হাত দিয়ে যাবে না যদি ওই শব্দগুলো প্র্যাকটিক্যাল প্রয়োগ আপনি না করেন। এটা হচ্ছে বাস্তবতা। এখন আপনার কাছে আমার ছোট্ট করে একটা জানতে চাওয়া বা ছোট্ট করে একটা জানার বিষয়, সেটা হইল এটাই তো ফ্রি হ্যান্ড রাইটিং। আপনি কিন্তু এমন বাক্যই লিখতে চান, এভাবেই আপনি বাক্য লিখতে চান, এমন বাক্য লেখার জন্যই আপনি টিচারদের কারো না কারো কাছে ভর্তি হন, কিন্তু আপনি লিখতে পারেন না। কেন? কারণ এই সেন্টেন্স প্যাটার্নগুলো আপনি ধরতে পারেন না, এই জন্য আপনি লিখতে পারেন না। এই সেন্টেন্স প্যাটার্নগুলো যদি আপনি ধরতে পারতেন তবে লিখতে পারতেন। এটা হচ্ছে বাস্তবতা। আসেন এটা নিয়ে আমি কথা বলবো, সমস্যা নাই। তাহলে যতগুলো ফাইনাইট ভার্ব ততগুলো ক্লজ। আপনাদের অনেকেরই প্রশ্ন, স্যার আমি ফ্রি হ্যান্ড রাইটিং কোত্থেকে শুরু করব? আলটিমেটলি আমার বাসা রাজশাহী, আমি যদি ঢাকা থেকে রাজশাহী যাব, তাহলে ঢাকার কোথা থেকে শুরু করব? হয় কল্যাণপুর বাস স্ট্যান্ড থেকে, অথবা কমলাপুর রেল স্টেশন থেকে, অথবা বিমান থেকে। এসএমএস এই বাক্যের একদম শুরুতে যে শব্দটা আছে দেখেন, আনফরচুনেটলি, এবং এরপরে কমা দেওয়া আছে। মূল শব্দটা হচ্ছে ফরচুনেট। ফরচুনেট মানে হচ্ছে ভাগ্যবান, সৌভাগ্য মানে ভাগ্যবান। কথা বুঝছেন কিনা? ফরচুনেট এর সাথে ইউএন দিলে হবে আনফরচুনেট মানে হচ্ছে অভাগা, অ্যাডজেক্টিভ। ফরচুনেটও অ্যাডজেক্টিভ, আনফরচুনেটও হচ্ছে অ্যাডজেক্টিভ। এর সাথে এলওয়াই দিলে হবে আনফরচুনেটলি, হয়ে যাবে কি? অ্যাডভার্ব। ভালো করে খেয়াল করে দেখেন, দিস ইজ অ্যাডভার্ব,
অ্যাডভার্ব যদি বাক্যের শুরুতে বসে এরপরে কমা দিতে হয়, ওনারাও দেখেন এরপরে কমা দিয়ে বাক্যটা শুরু করছে। এরপরে বসাইছে দেখেন সাবজেক্ট, দ্য মেন ইউএসএ মোটিভেশন ইজ, মোটিভেশন সিঙ্গুলার, ভার্বটাও হচ্ছে দেখেন সিঙ্গুলার। এখানে মোটিভেশন মানে অনুপ্রেরণা নয়, এখানে মোটিভেশন মানে হচ্ছে দ্য মেন, প্রধান, ইউএসএ যুক্তরাষ্ট্রের মোটিভেশন, উদ্দেশ্য। মেন এবং ইউএসএ বোথ আর অ্যাডজেক্টিভ। একটা নাউনের আগে অনেকগুলো অ্যাডজেক্টিভ বসতে পারে পারে পারে। আপনাকে যদি বলতাম আইডেন্টিফাই করেন, আপনি বলতেন এটা ডিটারমিনার, এটা অ্যাডভার্ব, এটা অ্যাডজেক্টিভ, এটা নাউন। না, মেন মোটিভেশন, প্রধান লক্ষ্য, ইউএসএ মোটিভেশন, যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য ইজ, বলা আছে দেখেন রিজিম চেঞ্জ ইন ইরান, ক্ষমতার পালাবদল। ইরানের ক্ষমতার পালাবদলই হচ্ছে যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য। কথা কি বুঝতেছেন কিনা? তাহলে আপনিও বাক্যের শুরুতে অ্যাডভার্ব বসাইয়া এরপরে কমা দেন, দিয়ে তারপরে সাবজেক্ট ভার্ব দিয়ে বাক্য লেখা শুরু করেন না, কিন্তু আপনি লিখবেন না। আপনাদের পরীক্ষার হলে আপনারা ফ্রি হ্যান্ড রাইটিং প্র্যাকটিস করেন পরীক্ষার হলে, এই জন্য 12-14টা এক্সাম দেওয়া লাগে। যদি পরীক্ষার হলে দেওয়ার আগে প্র্যাকটিস করতেন তবে আপনি ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে পারতেন। কথা কি বুঝাইতে পারছি? আসেন যেখানে আমরা ছিলাম। এবার কি বলছে আলটিমেটলি, তাহলে যতগুলো ফাইনাইট ভার্ব ততগুলো ক্লজ। এটা গুরুত্বপূর্ণ, এটা আপনাকে বাক্য নির্ধারণে হেল্প করবে। কেননা এবার আসেন আমরা যদি বলি, সেটা হচ্ছে দেখেন, সেটা হচ্ছে বাক্য গঠনে, বাক্য গঠনে ক্লজ এর ভূমিকা। বাক্য গঠনে ক্লজের ভূমিকা। আসেন বাক্য গঠনে ক্লজের ভূমিকা কি দেখি। সেটা হচ্ছে, আমি যদি বলি, খেয়াল করে দেখেন, সিম্পল সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স, খেয়াল করে দেখেন সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্সের একটা সহজ সংজ্ঞা আপনি জানেন, একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব। সহজ কথা, ওই ক্লজের মতোই আর কি। সিম্পল সেন্টেন্স, একটি সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব। ছোটবেলায় আপনারা এইভাবে সংজ্ঞা পড়তেন, একটি সাবজেক্ট একটি ফাইনাইট ভার্ব যে সেন্টেন্সে থাকে তাকে বলা হয় সিম্পল সেন্টেন্স। এত বড় সংজ্ঞা জানার দরকার নাই। সিম্পল সেন্টেন্স ওই ক্লজের মতো, একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব। তাহলে একটা সাবজেক্ট দুইটা ফাইনাইট ভার্ব হলে তাকে আর সিম্পল সেন্টেন্স বলা যাবে না। কোন একটা বোন হিন্দু, তার মাথায় সিঁদুর আছে, তাকে আর অবিবাহিত বলা যাবে না। দুইটা ফাইনাইট ভার্ব হলেই সে সিম্পল থেকে ত্যায্য হয়ে যাবে। তাহলে আসেন আমরা একটা বাক্য দেখি সিম্পল সেন্টেন্সে। এই যে দেখতে পাচ্ছেন একটা বাক্য, সব রেডি করে রাখছি আপনাদের জন্য ডেইলি স্টার থেকে, প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে শেখাবো। মনে রাখেন, গ্রামারটাকে একদম ডেইলি স্টার থেকে প্র্যাকটিক্যালি শেখানোর খুব কম সংখ্যক টিচার বাংলাদেশে আছে। কেননা ডেইলি স্টার বিগত সময়ে প্র্যাকটিস করতে করতে যত গ্রামার আছে, এই গ্রামার প্রত্যেকটা ডেইলি স্টার হেডলাইন বা ডেইলি স্টারের শিরোনাম দিয়ে, ডেইলি স্টারের উদাহরণ দিয়ে শেখানো সম্ভব। ছোট্ট একটা বাক্য আপনাকে দিলাম, আমাকে একটু বলতে পারেন এই বাক্যে কতগুলো ফাইনাইট ভার্ব আছে? একটু পড়ে আমাকে বলবেন, হাউ মেনি ফাইনাইট ভার্ব? ইজ তানজিম ইজ হবে, ইজ হচ্ছে ফাইনাইট ভার্ব, ইজ। বলেন এই বাক্যটা পড়ে একটু আল্লাহর বান্দারা আমার একটু বলবেন, হাউ মেনি ফাইনাইট ভার্বস? হৃদয় নাথ, আফটার আ লং টাইম মাই ডিয়ার ব্রাদার, সেই করোনা থেকে তোমাকে চিনি, সেই করোনা থেকে তোমাকে চিনি। আলহামদুলিল্লাহ, তুমি আমার কিশোরগঞ্জের স্টুডেন্ট এবং খুব ভালোবাসা তোমার জন্য আর কি। হ্যাঁ, এবার একটু আল্লাহর দোহাই বলবেন, আইট রাইস। এই ব্যতীত আপনি আপনার জীবনে কোনোদিন এত বড় সিম্পল সেন্টেন্স কখনো লিখছেন? অনেস্টলি বলবেন। আ সিম্পল সেন্টেন্স লাইক দিস, written by you, any exam, any papers, any document, any presentation in any sphere of your life, জীবনের কোন সময়, কোন পরিস্থিতিতে, কোন ঘটনায় আপনি কি এত বড় সিম্পল সেন্টেন্স লিখছেন? না। তা আপনি জানেন না গঠনগুলো, তাহলে আপনি লিখবেন কিভাবে? এখানে তিনটা ফাইনাইট ভার্ব আছে না, এখানে একটা মাত্র ফাইনাইট ভার্ব আছে, গোরাঙ্গ। এবং এই বাক্যটা কমপ্লিটলি আপনি মানেন আর না মানেন, এই বাক্যটা হচ্ছে সিম্পল সেন্টেন্স।
যেহেতু বাক্যটা সিম্পল সেন্টেন্স, এটা স্বীকৃত, গ্যারান্টি, দিস ইজ সিম্পল সেন্টেন্স। যেহেতু এই বাক্যটা সিম্পল সেন্টেন্স, এই বাক্যে দুটা ফাইনাইট ভার্ব থাকতে পারে না গৌরাঙ্গ, এই বাক্যে একটা মাত্র ফাইনাইট ভার্ব আছে। আপনি ধরতে না পারলে এটা আপনার জানার স্বল্পতা হতে পারে, বাট দিস ইজ অ্যান অ্যাবসলিউটলি সিম্পল সেন্টেন্স। এইটা হচ্ছে 100%, 110% সিম্পল সেন্টেন্স। তাহলে এত বড় মনোমুগ্ধকর বাক্য লিখতে হলে এই বাক্যের গঠন আপনাকে জানতে হবে, এর জন্য ক্লজ এবং ফ্রেজের পরিপূর্ণ ধারণা থাকতে হবে। চ্যালেঞ্জ V3 নন ফাইনাইট ভার্ব। আমি আপনাকে কি বললাম? 2 + V1। এই যে দেখেন 2 + V1, হ্যাভের আগে 2 আছে, এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এ বাক্যে টোটাল ভার্ব আছে 4টা। আপনার আশেপাশে অনেক আত্মীয় স্বজন আছে, নো ম্যাটার, আপনার এই বেকারত্বে আপনাকে সাপোর্ট করে কয়জন? 1 2 জন, বা খুঁজেই পাওয়া যাবে না মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে। এবার কেউ ভার্ব আছে 4টা, ফাইনাইট ভার্ব আছে 1টা, 100% এটা সিম্পল সেন্টেন্স। এটাই হচ্ছে বাস্তবতা। এই যে এর একটা ভার্ব এখানে আছে, দেখেন হচ্ছে ওয়াজ, এখানে আছে চ্যালেঞ্জ মানে V3, এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এরপরে আলটিমেটলি কি বলছে? আরেকটা ভার্ব আছে, দেখেন রেজাল্টিং। এই যে দেখেন ভার্বের সাথে আইএনজি, এই যে দেখেন ভার্বের সাথে আইএনজি, এখানে আলটিমেটলি হুইচটা উজ্জ আছে। এগুলো জানতে হলে ক্লজ জানতে হবে, ফ্রেজ জানতে হবে, হুইচকে কেন উজ্জ রাখা হলো। আলমগীর শাওন বলেছেন, রাইট, সিম্পল সেন্টেন্স, অ্যান অ্যাবসলিউটলি সিম্পল সেন্টেন্স, টেক দ্য চ্যালেঞ্জ। যদি কেউ প্রমাণ করতে পারেন এইটা কমপ্লেক্স অথবা কম্পাউন্ড, এই জগতের ক্লাস নেওয়া ছেড়ে দিব। কথা বুঝাইতে পারছি? ডিয়ার ব্রাদার এন্ড সিস্টার, প্লিজ হেল্প মি। আমি আপনাকে শেখাতে চাই, আমি আপনাকে ওই লেভেলের বাক্য লিখাতে চাই। আপনি যে লেভেলের বাক্য লিখেন, বিশ্বাস করেন এই লেভেলের বাক্য দিয়ে রিটেনে ভালো মার্কস ক্যারি করবে না। যদি কারো ফরেন ক্যাডার টার্গেট থাকে, তার উচিত হবে IELTS এর বইগুলো, প্যাসেজগুলো পড়ে ফ্রি হ্যান্ড রাইটিং রপ্ত করা, তাদের সেন্টেন্স প্যাটার্ন। ও মাই গড! তাহলে সিম্পল সেন্টেন্স, একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব। ইউ ক্যান ইমাজিন। এই যে খেয়াল করে দেখেন আলটিমেটলি কি বলছে, ভালো করে খেয়াল করে দেখেন। আসেন বাক্যটা নিয়ে একটু হালকা ভাবি। এখানে আছে হচ্ছে ওয়াজ, আমি যদি বলি ভার্ব হচ্ছে ওয়াজ, তার সাবজেক্ট কি হবে? হি না দে? বলেন। ভার্ব যদি হয় ওয়াজ, তার সাবজেক্ট কি হবে? হি হবে না দে হবে? বলেন। যদি সাবজেক্ট ভার্ব হয়, ভার্ব ফিক্সড, ওয়াজ, তাহলে হি হবে না দে হবে? হি হবে, দে হবে না। ইয়েস কি না? এখানে আছে দেখেন ওয়াজ, তাহলে ওয়াজ আছে মানে হচ্ছে এর হেডওয়ার্ড হবে সিঙ্গুলার, এর হেডওয়ার্ড হচ্ছে অ্যাসপিরেশন ওয়াজ। অ্যাসপিরেশন মানে কি? চাওয়া, আশা, আকাঙ্ক্ষা। দ্য অ্যাসপিরেশন অফ দ্য পিপল, জনগণের চাওয়াটা কি? টু হ্যাভ অ্যান হেলদি ডেমোক্রেসি। এই ডেমোক্রেসিটা হচ্ছে জনগণের চাওয়া, এটা জনগণের চাওয়ার ইকুয়াল। এটা হচ্ছে অ্যাপোজিটিভ ফ্রেজ। আমরা যেহেতু ফ্রেজের ক্লাস করি নাই, এই বাক্যে আবার আসবো, আপনাকে সেন্টেন্স প্যাটার্ন গুলো বুঝতে হবে। আমি যদি বলি মাই অ্যাসপিরেশন, আমার চাওয়া, টু গেট ম্যারিড ইউ, আমার চাওয়া তোমাকে বিয়ে করার যে আমার চাওয়াটা, ওয়াজ চ্যালেঞ্জড, হুমকির মুখে পড়তেছে বারবার, রিপিটেডলি। উইথাউট জব না থাকার কারণে তোমাকে বিয়ে করতে মানে বিয়ে করার যে আমার চাওয়াটা, আমার আকাঙ্ক্ষা, আমার আশা, এটা ওয়াজ চ্যালেঞ্জড, হুমকির মুখে পড়তেছে রিপিটেডলি মানে হচ্ছে বারবার, অ্যাজ সেম অ্যাজ বাক্য। আপনাকে বুঝতে হবে এই গঠনগুলো।
বুঝতে হবে এই ধরনগুলো, নাহলে আপনি লিখতে পারবেন না। এখানে ওয়াজ আছে, ওয়াজের আগে এত বড় সাবজেক্টে হাবি যাবে কি ঢুকছে। আমি যদি বলি এখানে হৃদয়নাথ তোমার বিয়েতে আগত সমস্ত অতিথি অবশ্যই তোমার নিমন্ত্রিত, বিনা নিমন্ত্রণে তোমার বিয়েতে কোনো মানুষ আসবে না। বাক্যে যে শব্দগুলো বসে প্রত্যেকটা শব্দ গ্রামার দিয়ে নিমন্ত্রিত, গ্রামার মানে গ্রামার রুলস না মেনে বাক্যে কোনো শব্দ বসবে না। গার্লফ্রেন্ডকে বউ ভাবতে পারেন বা বয়ফ্রেন্ডকে হাজবেন্ড ভেবে অনেক কিছু শেয়ার করতে পারেন, অনেক কিছু করতে পারেন, কিন্তু গ্রামার যে ফ্রি হ্যান্ড রাইটিং এটা ভাবতে পারেন না। আপনারা শুধু গ্রামার পড়েন এমসিকিউ বা শূন্যস্থান পূরণ করার জন্য। তাহলে আলটিমেটলি ভার্বের আগে পুরোটা সাবজেক্ট, কিন্তু হেডওয়ার্ড তো একটা। কথা পেঁচাচ্ছেন কেন? আমি যদি বলি, খেয়াল করে দেখেন, আমি যদি বলি দ্য পেন অফ রহিম ইজ রেড, আপনি যা জানেন তাতে আমি জানি না তা নয়। আমি যা বোঝাতে চাই আপনি তা বুঝতে চান না, সমস্যাটা এখানেই হয়। আমি বোঝাতে চাচ্ছি, এবার বলেন রহিম লাল না কলম লাল, কে লাল বলেন। আবার যদি এখানে পেনের পরিবর্তে দিই দা পেন্স, তখন কি এখানে ইস থাকবে না আর হবে? এই যে ভার্বের পরিবর্তন, এটা কি রহিম দিয়ে আসতেছে না পেন অথবা পেন্স দিয়ে? কথা বুঝাইতে পারছি? ভালো করে খেয়াল করে দেখেন। দা দিয়ে দাও, সমস্যা নাই, উইথাউট এ জব। এ দিয়ে দাও, উইথাউট এ জব। একটা চাকরি ছাড়া তোমাকে বিয়ে করতে চাওয়ার আমার যে মানে আকাঙ্ক্ষা, এটা বারবার চ্যালেঞ্জের মুখে পড়তেছে। অ্যাপোজিশন। এবার বলেন, এটা পুরোটাই সাবজেক্ট, কিন্তু হেডওয়ার্ড কে? এইটা, এই ওয়ার্ডের আগে যা আছে পুরোটাই সাবজেক্ট, কিন্তু হেডওয়ার্ড কে? দা অ্যাসপিরেশন সিঙ্গুলার, ভার্ব বসে আছে সিঙ্গুলার। না বুঝে কথা বলতে হয় না বাবা, তুমি যা জানো আমি তা জানি, আমি বোঝানোর চেষ্টা করতেছি, ভালো করে খেয়াল করে দেখেন। তাহলে আলটিমেটলি এই যে দেখেন, মূল ব্যাপারটা হচ্ছে দ্য অ্যাসপিরেশন অফ দ্য পিপুল। এই অ্যাসপিরেশনের কারণে ওয়াজ বাড়লো কিভাবে? জনগণের আশা আকাঙ্ক্ষা। জনগণের চাওয়াটা কি? টু হ্যাভ এ হেলদি ডেমোক্রেসি। হেলদি মানে কি? স্বাস্থ্যবান না। ডেমোক্রেসি মোটা তাজা হবে না, ডেমোক্রেসি হবে সুষম, ডেমোক্রেসি হবে সুষ্ঠু গণতন্ত্র, সুষম গণতন্ত্র, অংশগ্রহণমূলক গণতন্ত্র। কথা কি বুঝতেছেন কিনা? এই হেলদি মানে হচ্ছে এতগুলো বাংলা বলতে পারেন, এবং এটাই হচ্ছে আলটিমেটলি জনগণের চাওয়ার, আলটিমেটলি হচ্ছে অ্যাপোজিশন। এরপরে কি বলছে আলটিমেটলি দেখেন, আলটিমেটলি কমার মাঝখানে বসে গেছে হাউইবার। পাঞ্চুয়েশনে আলটিমেটলি একটা নোট আছে, সেখানে বলা হয় ট্রানজিশন। ট্রানজিশনে কিছু শব্দ আছে, যেমন হাউইবার, যেমন হচ্ছে আপনার দেয়ারফোর। এরা বাক্যের যদি মাঝখানে বসে এবং দুটা মতামতকে যুক্ত করে, এরা বাক্যের মাঝখানে বসলে আগে পরে কমা দিতে হয়। ভালো করে খেয়াল করে দেখেন, আগে পরে কি দিতে হয়? কমা দিতে হয়। এর নাম হচ্ছে আপনার ট্রানজিশন। এখানেও দেখেন ট্রানজিশন, আগে পরে কমা দিছে। তবে যাই হোক, হাউইবার মানে তবে, এটা বাটের মতো অর্থ দেয়। বাটের আগে যা থাকবে পরে তার বিপরীত হয়। বাটের আগে পজিটিভ পরে নেগেটিভ, আগে নেগেটিভ পরে পজিটিভ। অ্যাজ সেম অ্যাজ, হাউইবারের আগে পজিটিভ পরে হবে নেগেটিভ, আগে নেগেটিভ পরে হবে পজিটিভ। হাউইবারের আগে কি ছিল? ভালো করে খেয়াল করে দেখেন, একটা সরল বাক্য। আপনি কি বুঝতেছেন? মাই অ্যাসপিরেশন, আমি যদি বলি, খেয়াল করে দেখেন, আমার স্বপ্ন, মাই অ্যাসপিরেশন মনে করেন ওয়াজ। এই ওয়াজ আর মাই অ্যাসপিরেশনের ভিতরে আরো কত কি, হাউইবার, টাউইবার, এই সেই। আপনি তো খালি আই এম এ বয় এছাড়া আর কল্পনা করতে পারেন না। এর বাইরেও যে কত মাধুর্যপূর্ণ মুগ্ধ নয়নে বাক্য বানানো যায়, ইউ কান্ট ইমাজিন ডিয়ার ব্রাদার এন্ড সিস্টার। এরপরে কি বলছে ভালো করে খেয়াল করে দেখেন প্লিজ, একটু ভাবেন। এরপরে বলছে হাউইবার, যাই হোক, ওয়াজ রিপিটেডলি মানে অ্যাডভার্ব,
ভালো করে খেয়াল করে দেখেন, ওয়াজ আর চ্যালেঞ্জের ভিতরে রিপিটেডলি বসে গেছে। আপনাদের বিভিন্ন সময় আমি ক্লাসে কথাটা বলছি, অ্যাডভার্ব হচ্ছে ছোট বাচ্চা, যে কারো টারো কোলে বসতে পারে। কথা বুঝাইতে পারছি? ওয়াজ চ্যালেঞ্জ বাই দ্য অ্যাক্রিমোনিয়াস, এখানে একটা শব্দ আছে দেখেন, অ্যাক্রিমোনিয়াস। এই শব্দটা অনেকেরই মুখস্থ। অ্যাক্রিমোনিয়াস মানে হচ্ছে কটু বা তিক্ত, কিন্তু আল্লাহর কসম আজ পর্যন্ত কোন ফ্রি হ্যান্ড রাইটিং এ আপনি অ্যাক্রিমোনিয়াস ইউজ করেন নাই। এটা মুখস্থ হলে আসবে না। অ্যাক্রিমোনিয়াস মানে হচ্ছে এখানে প্রতিহিংসার রাজনীতি। অ্যাক্রিমোনিয়াস পলিটিক্স অফ টু মেজর পার্টিস, প্রধান দুইটি রাজনৈতিক দলের প্রতিহিংসার কারণে জনগণের যে সুষম গণতন্ত্রের চাওয়া, এটা যাই হোক বারবার হুমকির মুখে পতিত হয়েছে। এই চ্যালেঞ্জ মানে হচ্ছে দেবের চ্যালেঞ্জ নিবি না সালানা। অ্যাক্রিমোনিয়াস শব্দটা আপনি অনেকবার মুখস্থ করেছেন। অ্যাক্রিমোনিয়াস, অ্যাক্রিমোনিয়াস, অ্যাক্রিমোনিয়াস। সেন্টেন্স প্যাটার্ন না বুঝলে আপনি বানাবেন কেমনে? ওয়ার্ডের প্রয়োগ না দেখলে আপনি বানাবেন কেমনে? আপনার এখন কঠিন লাগা স্বাভাবিক, কিন্তু অন্যের প্রেম করা দেখলে আপনারও প্রেম করতে ইচ্ছা জাগে। এই জায়গায় শুধু কঠিন লাগে না, এই বাক্যগুলোকে এত স্মুথ প্রেজেন্টেশন দেওয়ার পরেও আপনার কঠিন লাগতেছে, কেননা আপনি এইভাবে কখনো চেষ্টা করেন নাই। আপনার ফ্রি হ্যান্ড রাইটিং, ইট ইজ ইম্পর্টেন্ট, ইট ইজ মোস্ট ইম্পর্টেন্ট, ইট ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট, ইট ইজ ঘুরে এসে ইম্পর্টেন্ট। এটা হচ্ছে আপনার ফ্রি হ্যান্ড রাইটিং। যেখানে আমরা ছিলাম লেডিস অ্যান্ড জেন্টলম্যান, সেটা হচ্ছে মনে রাখবেন সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স মানে হচ্ছে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব। বাস্তবতা হচ্ছে যেটাই সিম্পল সেন্টেন্স ওটাই হয়ে যায় পরবর্তীতে প্রিন্সিপাল ক্লজ। আবারও বলতেছি, ভালো করে মনে রাখবেন, সিম্পল সেন্টেন্সের আগে যেমন কোনো কনজাংশন থাকবে না, প্রিন্সিপাল ক্লজের আগেও কোনো কনজাংশন থাকবে না, কেননা এই সিম্পল সেন্টেন্সটাই হয়ে যায় প্রিন্সিপাল ক্লজ। তাহলে সবাই একটু কমেন্ট করবেন, সবাই একটু লিখবেন যে প্রিন্সিপাল ক্লজ লিখেন কনজাংশন মুক্ত, প্রিন্সিপাল ক্লজ কনজাংশন মুক্ত। এটা হচ্ছে বাস্তবতা। খুব সিম্পলি শেয়ার করেন। আমি যদি বলি দেখেন, আই নো, আমি জানি, আই নো আমি জানি, সিম্পল সেন্টেন্স। আই নো আমি জানি, এটা হচ্ছে আপনার সিম্পল সেন্টেন্স। ভালো করে খেয়াল করে দেখেন, ফ্রি হ্যান্ড রাইটিং কমপ্লিটলি ডেইলি স্টার বেস্ট ফ্রি হ্যান্ড রাইটিং উইল কাম ভেরি সুন। এটা হচ্ছে জুনের মোটামুটি শেষের দিকে, ঈদের পরে আসবে ইনশাল্লাহ। আমি লেকচার শিট ডেভেলপ করতেছি। ভালো করে খেয়াল করে দেখেন, আই নো এটা সিম্পল সেন্টেন্স, কিন্তু আপনি যদি এই বাক্যটা বাড়ান, আই নো হোয়ার হি লিভস, এই আই নোটাই হয়ে যাবে তখন প্রিন্সিপাল ক্লজ। এটাই হচ্ছে বাস্তবতা। সো আবারও বলতেছি, সিম্পল সেন্টেন্সও যা, প্রিন্সিপাল ক্লজও পরিবর্তে তাই, এবং সিম্পল সেন্টেন্স কনজাংশন মুক্ত, প্রিন্সিপাল ক্লজও হচ্ছে কনজাংশন মুক্ত। এটা একটু কমেন্ট করবেন সবাই, প্রিন্সিপাল ক্লজ কনজাংশন মুক্ত। প্রিন্সিপাল ক্লজ কি মুক্ত? কনজাংশন মুক্ত। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এবার আসেন আমরা একটু সামনের দিকে যাই। আসেন দেখি ক্লজ কিভাবে হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স গঠন করে। কমপ্লেক্স সেন্টেন্স, এটা ধারাবাহিক আলোচনা চলবে ইনশাআল্লাহ। আজকে পর্ব 1। কমপ্লেক্স সেন্টেন্সে কি বলছে ভালো করে খেয়াল করে দেখেন, একটু ভালো করে মাথায় রাখতে হবে। নিচে প্রদত্ত কনজাংশন গুলো দ্বারা, নিচে প্রদত্ত কনজাংশন বলবো না, নিচে প্রদত্ত লিঙ্কার্স গুলো দ্বারা, নিচে প্রদত্ত লিঙ্কার্স গুলো দ্বারা সাবঅর্ডিনেট ক্লজ গঠন করা যায়। নিচে প্রদত্ত লিঙ্কার্স গুলো দ্বারা সাবঅর্ডিনেট ক্লজ গঠন করা যায়। আচ্ছা, আসেন আমরা লিঙ্কার্স গুলো দেখি। প্রথমে লিখতে পারেন হচ্ছে রিলেটিভ প্রোনাউন। খেয়াল করে দেখেন, প্রথমে লিখতে পারেন হচ্ছে আপনার রিলেটিভ প্রোনাউন। আচ্ছা, রিলেটিভ প্রোনাউন হচ্ছে আলটিমেটলি হু, এরপরে হচ্ছে আপনার হোম, এরপরে হচ্ছে আপনার হুইচ, এরপরে হচ্ছে আপনার হোয়াট, এরপরে হচ্ছে দ্যাট, এরপরে হচ্ছে আপনার বাট। বি কেয়ারফুল, আমাকে আবার কাফের ভাইবেন না। বাটকে রিলেটিভ প্রোনাউন বলা যায়, এবং বাট শুধুমাত্র কম্পাউন্ড নয়, বাট দ্বারা কমপ্লেক্স সেন্টেন্সও গঠন করা যায়। আবার বলতেছি, বাট শুধু কম্পাউন্ড নয়,
বাট দ্বারা কমপ্লেক্স সেন্টেন্সও গঠন করা যায় এবং বাট একটা রিলেটিভ প্রোনাউন অলসো। এটা নিয়ে ইনশাআল্লাহ আরো বিস্তার আলোচনা করব। এরপরে কি বলছে দেখেন, রিলেটিভ অ্যাডভার্ব। রিলেটিভ অ্যাডভার্ব ভালো করে খেয়াল করে দেখেন। রিলেটিভ অ্যাডভার্ব বলতে পারেন হোয়েন, এরপরে বলতে পারেন হোয়েন, এরপরে বলতে পারেন হোয়ার, এরপরে বলতে পারেন হাউ, হাউ, এরপরে বলতে পারেন হচ্ছে আপনার হোয়াই। এই চারটা হচ্ছে আপনার রিলেটিভ অ্যাডভার্ব। অনেকের মনে ধারণা আছে ডাব্লিউএইচ ওয়ার্ড মানে প্রোনাউন, নেভার এভার। এই চারটা কোনোভাবেই প্রোনাউন নয়। হোয়েন, হাউ, হোয়াই, হোয়ার, এই চারটাকে কোনোভাবেই প্রোনাউন বলা যাবে না। এরা মূলত অ্যাডভার্বের বংশধর। এই চারটা দিয়ে যদি আপনি বাক্য যুক্ত মানে প্রশ্ন করেন, এরা হবে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। যদি যুক্ত করেন আর অ্যান্টিসিডেন্ট থাকে, এরা হবে রিলেটিভ অ্যাডভার্ব। এই চারটাকে কোনোভাবেই প্রোনাউনের সাথে যোগসূত্র বাঁধা যাবে না, যাবে না, যাবে না। ডাব্লিউএইচ ওয়ার্ড মানেই প্রোনাউন। এই জাতীয় মাতাল হুজুগের চিন্তাকে পরিহার করতে হবে। ডাব্লিউএইচ ওয়ার্ড মানেই প্রোনাউন নয়। এই চারটা হচ্ছে অবশ্যই রিলেটিভ অ্যাডভার্ব। নাও এরপরে কি বলছে আলটিমেটলি খেয়াল করে দেখেন, এবং আরো। এবং আরোতে যারা যারা আছে ভালো করে খেয়াল করে দেখেন। এবং আরো, এবং আরোতে কারা কারা আছে মনে করেন ইফ, ইফের পরে মনে করেন অ্যাজ ইফ, কাছাকাছি লিখলে আবার আসিফ হয়ে যাবে। এরপরে বলতে পারেন অ্যাজ দো, অ্যাজ দো। এরপরে বলতে পারেন শুধু দো, অ্যাজ দো, শুধু দো। এরপরে বলতে পারেন অল দো, শুধু দো, অল দো। এরপরে বলতে পারেন হচ্ছে আপনার আফটার, আফটার। এরপরে বলতে পারেন হচ্ছে বিফোর। এরপরে বলতে পারেন হচ্ছে বিকজ, আফটার, বিফোর, বিকজ। এরপরে বলতে পারেন হচ্ছে সিন্স। এরপরে বলতে পারেন হচ্ছে সো ডট ডট দ্যাট। এরপরে বলতে পারেন সো দ্যাট, একসাথে, সো দ্যাট। এরপরে বলতে পারেন অ্যাজ ডট ডট অ্যাজ। এরপরে বলতে পারেন সো ডট ডট অ্যাজ। এরপরে শুধু অ্যাজ, ভালো করে খেয়াল করে দেখেন, অ্যাজ ডট ডট অ্যাজ, সো ডট ডট অ্যাজ, শুধু অ্যাজ। এরপরে বলতে পারেন ইন অর্ডার দ্যাট, ইন অর্ডার দ্যাট। এরপরে বলতে পারেন প্রোভাইডেড, প্রোভাইডেড দ্যাট, প্রোভাইডেড দ্যাট, শুধু প্রোভাইডেড, শুধু প্রোভাইডেড। এটা যদি অর্থে, ইফ অর্থে কনজাংশন, ইফ, প্রোভাইডেড। ইট অর্থে কনজাংশন, প্রোভাইডেড। চলে গেলেন তো হেরে গেলেন। প্রোভাইডেড দ্যাট। এরপরে বলতে পারেন লিস্ট, এ তো মহান হচ্ছে আপনার লিস্ট, লিস্ট থাকলে শুড হবে। এরপরে বলতে পারেন আনলেস, আনলেস মানে যদি না। বোথ আর নেগেটিভ, বোথ আর নেগেটিভ, অর্থাৎ ছদ্মবেশী নেগেটিভ। এ লিস্ট এবং আনলেস বোথ দ্বারা কমপ্লেক্স সেন্টেন্স গঠন করা যায়। এরপরে বলতে পারেন টিল। এরপরে বলতে পারেন আনটিল। এরপরে বলতে পারেন হোয়াইল। এরপরে বলতে পারেন হোয়েদার, হোয়েদার, হোয়াইল এবং হচ্ছে হোয়েদার। কথা ক্লিয়ার জেন্টলম্যান? এরপরে বিকজ আমরা লিখেছি, সমস্যা নাই। হোয়াইল, হোয়েদার, আরো দুই একটা আছে। সো এই এবং আরোতে যতগুলো তালিকা দিলাম মূলত হচ্ছে এরা হচ্ছে মূলত সাবঅর্ডিনেট, সাবঅর্ডিনেট কনজাংশন, সাবঅর্ডিনেট কনজাংশন। এই যতগুলো দিলাম এদের নাম হচ্ছে, এক কথায় আপনি লিখতে পারবেন, এরা হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন। কথা কি বুঝতেছেন কিনা লেডিস এন্ড জেন্টলম্যান প্লিজ? আচ্ছা, থ্যাংকস আ লট টু জয়েন দ্য ক্লাস, থ্যাংকস আ লট। ক্লাস উইল বি কন্টিনিউ, মিনিমাম আরো কিছুক্ষণ চলবে ইনশাআল্লাহ। আমরা 1 থেকে 1.5 ঘন্টা ক্লাস করবো ইনশাআল্লাহ, যদি আমাকে সঙ্গ দেন ইনশাআল্লাহ। আচ্ছা, আমি আপনাদের আজকে একটা বিষয় অবশ্যই মাথা থেকে নামাবো। সো একটু খেয়াল করে দেখেন, এরা হচ্ছে মানে ব্যাপারটা বোঝেন যে নিচে প্রদত্ত লিঙ্কার, লিঙ্কারগুলোর ভিতরে কে কে আছে? রিলেটিভ প্রোনাউন আছে, রিলেটিভ অ্যাডভার্ব আছে এবং সাবঅর্ডিনেট কনজাংশন আছে। এই টোটাল দিয়ে আপনার সাবঅর্ডিনেট ক্লজ গঠন করা যায়। এই টোটালটা দিয়ে আবারও বলতেছি সাবঅর্ডিনেট ক্লজ গঠন করা যায়। এই টোটালটা দিয়ে আবারও বলতেছি সাবঅর্ডিনেট ক্লজ গঠন করা যায়। আচ্ছা, এবার আপনার কাছে আমার প্রশ্ন, সেটা হচ্ছে খেয়াল করে দেখেন। আমি যদি বলি যে বাক্যটা একটু আগে বললাম, আই নো, I know where he lives, ভালো করে খেয়াল করে দেখেন, I know where he lives, ladies and gentlemen। আচ্ছা, এবার আপনার কাছে প্রশ্ন, বলেন তো এই ছোট্ট একটা বাক্যে কয়টা ফাইনাইট ভার্ব আছে প্লিজ?
এই ছোট্ট একটা বাক্যে কয়টা ফাইনাইট ভার্ব আছে একটু বলবেন? হাউ মেনি ফাইনাইট ভার্ব দিস ছোট্ট বাক্য? এনিওয়ান? ছোট্ট বাক্যে কতগুলো ফাইনাইট ভার্ব আছে? দুইটা। তাহলে আলটিমেটলি দুইটা যদি ফাইনাইট ভার্ব থাকে বাক্যটার কোনোভাবে সিম্পল সেন্টেন্স নয়। নাম্বার ওয়ান। নাম্বার টু, ভালো করে খেয়াল করে দেখেন, এই নো হচ্ছে ফাইনাইট ভার্ব, আই হচ্ছে সাবজেক্ট, এবং এই আই নো এর আগে কোনো কনজাংশন নাই, এটাকে আমরা বলতে পারি প্রিন্সিপাল ক্লজ। ভালো করে খেয়াল করে দেখেন, দিস ইজ প্রিন্সিপাল ক্লজ, দিস ইজ প্রিন্সিপাল ক্লজ। এন্ড এবার দেখেন হচ্ছে লিভস হচ্ছে ফাইনাইট ভার্ব, হি হচ্ছে সাবজেক্ট, হোয়ারটা হচ্ছে একটা লিঙ্কার বা কনজাংশন, এই হোয়ারটাই হি লিভস এইটাই হচ্ছে আপনার সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ অর্থাৎ বাস্তবতা হচ্ছে এই সাবঅর্ডিনেট ক্লজ যুক্ত বাক্যটাই হচ্ছে আপনার কমপ্লেক্স সেন্টেন্স। অর্থাৎ আমি যদি ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন দিয়ে বলি, কমপ্লেক্স সেন্টেন্স সমান সমান প্রিন্সিপাল ক্লজ প্লাস সাবঅর্ডিনেট ক্লজ। এটাই হচ্ছে মূল বাস্তবতা। সাবঅর্ডিনেট ক্লজ শুরুতে এবং শেষে বসতে পারে। সাবঅর্ডিনেট ক্লজ বাক্যের শুরুতে এবং শেষে বসতে পারে। হোয়ার থেকে শুরু করে বাকি অংশ পুরোটাই এটা হচ্ছে আপনার সাবঅর্ডিনেট ক্লজ। ভালো করে ভেবে দেখেন। উদাহরণ দিচ্ছি, শেরে বাংলা, শেরে খোদা, ধৈর্য ধরো। যতটুক বুঝালাম এতটুক বুঝতে পারছো কিনা বলো। যতটুক বুঝাইছি এতটুক বুঝতে পারছো কিনা বলো, তাহলেই হবে। আবারও বলতেছি, কমপ্লেক্স সেন্টেন্সের ভিতরে থাকবে একটা প্রিন্সিপাল ক্লজ আর একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। দিস ইজ এ আদর্শ, একটা আইডিয়াল কমপ্লেক্স সেন্টেন্স পাবা। আচ্ছা, এক ভাই বলেছে আলটিমেটলি খেয়াল করে দেখো, বাট বাস্তবতা হচ্ছে বাট তোমার 6টা পার্টস অফ পিসের মতো কাজ করতে পারে। কয়টা? 6টা। বাট ক্যান অ্যাক্ট ডিফারেন্ট 6 পার্টস অফ পিস। তুমি একটু সহজ করে খেয়াল করো, আমার সামনে মনে করো 3 জন উইমেন দাঁড়িয়ে আছেন। ডান পাশে শুরুতে আছেন আমার মা, মাঝখানে দাঁড়িয়ে আছেন আমার ওয়াইফ, আর একদম বাম পাশে দাঁড়িয়ে আছে আমার কলিজার টুকরা মেয়ে নামিরা। আমি এখানে দাঁড়িয়ে আছি, আমি একা সিঙ্গেল পার্সন। এই 3 জন নারীর জীবনে ডিফারেন্ট 3টে রোল প্লে করি। এই ডান পাশে যে প্রথম দাঁড়িয়েছিলেন উনি আমার মা, তার জায়গায় আমি কন্ট্রিবিউশন বা রোল অ্যাক্ট অ্যাজ এ সান। মাঝখানে যিনি দাঁড়িয়েছিলেন উনি আমার ওয়াইফ, তার জায়গায় আমি অ্যাজ এ হাজব্যান্ড। আর বাম পাশে যেই বাচ্চা মেয়েটা দাঁড়িয়ে আছে আমি তার বাবা, অ্যাজ এ ফাদার। এ সিঙ্গেল পার্সন বাট 3 different contribution, 3 different role and perspective of 3 different women। 3টা নারীর জীবনে 3 প্রকার ভূমিকা। বাট বাক্যে টোটাল 6টা পার্টস অফ পিসের মতো কাজ করতে পারে। এবার আমি তোমাকে যদি এই বাক্যটা দেই, ছোটবেলা থেকেই পড়ছো, there is no mother, there is no mother but loves her child। তুমি আমাকে এই বাক্যটা কোনোভাবে এই বাক্যটাকে কিন্তু দিয়ে রিপ্লেস করতে পারবা? শেরে খোদা, অসম্ভব। তুমি এই বাক্যটাকে কি কোনোভাবেই আলটিমেটলি পারবা? মাদার, দেয়ার ইজ নো মাদার কিন্তু লাভস হার চাইল্ড, এই বাক্যটাই হচ্ছে তোমার রিলেটিভ প্রোনাউন, আর এই বাক্যটাই হচ্ছে তোমার কমপ্লেক্স সেন্টেন্স। এবং কেউ যদি কখনো যদি কোনো একটা এমসিকিউ এক্সামে তোমাকে প্রশ্ন করা হয় এই বাক্যটা কোন পার্টস অফ পিস, তুমি যদি উত্তর করো কনজাংশন, তাহলে ওই প্রশ্নের হাতে হারিকেন, আর পরেরটা তো জানো। আবারও বলতেছি, কনজাংশন ছাড়াও রিলেটিভ প্রোনাউন দিয়ে বাক্য যুক্ত করা যায়। দিস ইজ নট কনজাংশন, এটা কোনোভাবেই কনজাংশন না। যদি এই প্রশ্নটা আসে অবশ্যই বলতে হবে এই বাট পার্টস অফ পিসে প্রোনাউন। কোন প্রোনাউন? অবশ্যই বলতে হবে রিলেটিভ প্রোনাউন। তাহলে আমরা যেখানে ছিলাম ভালো করে খেয়াল করে দেখো, প্রিন্সিপাল ক্লজ প্লাস সাবঅর্ডিনেট ক্লজ। একটু কমেন্ট করো না ভাই সবাই, যে কমপ্লেক্স সেন্টেন্স
কমপ্লেক্স সেন্টেন্সের ভিতরে থাকবে প্রিন্সিপাল ক্লজ প্লাস সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ বাক্যের শুরুতেও থাকতে পারে, বাক্যের শেষেও থাকতে পারে। আমরা যে বাক্যটা নিয়ে কথা বলতেছিলাম একদম শুরুতে, এই যে পম্পে অ্যান্ড বোল্টন, এই পর্যন্ত আমাকে একটু পড়ে বলতে পারো প্লিজ? কেউ বলতে পারো এই আনফরচুনেটলি থেকে শুরু করে বোল্টন, এই অংশে দুইটা ফাইনাইট ভার্ব তোমরা বলছো, দুইটা ফাইনাইট ভার্ব, তাহলে এই বাক্যটা কোনোভাবেই আর সিম্পল বাক্য না। সো নাও তোমার কাছে আমার জানতে চাওয়া কোন অংশটুকু প্রিন্সিপাল ক্লজ আর কোন অংশটুকু সাবঅর্ডিনেট ক্লজ। ট্রাই টু আইডেন্টিফাই। মাশাআল্লাহ। বাস্তবতা হচ্ছে তোমার আনফরচুনেটলি থেকে শুরু করে এই দ্যাটের আগ পর্যন্ত এটা হচ্ছে পুরোটাই তোমার প্রিন্সিপাল ক্লজ। ভালো করে খেয়াল করে দেখো, ইজ হচ্ছে ভার্ব, এটা হচ্ছে তোমার সাবজেক্ট, ইজের সাবজেক্ট, এর পূর্বে আছে তোমার হচ্ছে একটা অ্যাডভার্ব, অ্যাডভার্বের পূর্বে কোনো কনজাংশন নাই। তোমাকে একটু আগেই বললাম প্রিন্সিপাল ক্লজ কনজাংশন মুক্ত, সুতরাং আনফরচুনেটলি থেকে শুরু করে সাইকো পর্যন্ত হচ্ছে তোমার প্রিন্সিপাল ক্লজ। আর এই যে দ্যাট পারভেটস একটা ভার্ব, এই ভার্বের আগে আছে হচ্ছে দ্যাট, এই দ্যাট থেকে শুরু করে নট বোল্টন, এটা বল্টন, বোল্টন, এই পুরোটাই হচ্ছে তোমার সাবঅর্ডিনেট ক্লজ এবং এইটা হচ্ছে একটা আদর্শ বাক্য, একটা আদর্শ কমপ্লেক্স সেন্টেন্স। কথা কি বুঝতেছো? ভালো করে খেয়াল করে দেখো, না বুঝতে জানলে লাভ নাই ভাই। কথা দিচ্ছি ধারাবাহিকভাবে এই ক্লজের ক্লাসগুলো চলবে ইনশাআল্লাহ। আগামী টানা 6 দিন এই ক্লজ আর ফ্রেজ চলবে, যেটা দিয়ে ডেইলি স্টার তুমি রপ্ত করতে পারবা। এবার আসো, আগামী 6 মাসের মধ্যে গ্যারান্টি কমন পাবা। সেটা হচ্ছে একটা বিষয় খুব ভালো করে মনে রাখবা, সেটা হইলো খুব ভালো করে মনে রাখবা, সেটা হচ্ছে আমি একটু আগে যেটা বললাম, আই নো হোয়ার হি লিভস, আমি জানি সে যেখানে বাস করে। এই হোয়ার মানে তোমরা ভাবো কোথায়, না, এটা মানে হচ্ছে যেখানে। মনে রাখবা এই হোয়ার দিয়ে, মনে রাখবা হোয়ার দিয়ে। তোমাদের ভার্সিটির লেভেলের প্রথম দিন, হোয়ার হ্যাভ ইউ কাম ফ্রম, হোয়ার হ্যাভ ইউ কাম ফ্রম, মনে আছে? এই প্রথম প্রশ্ন ছিল হচ্ছে তোমাদের ওরিয়েন্টেশনের প্রথম দিন, একে অন্যের সাথে পরিচিত হওয়ার জন্য এই প্রশ্নটা করেছিলে, হোয়ার হ্যাভ ইউ কাম ফ্রম, তুমি কোথা থেকে আস। ভালো করে খেয়াল করে দেখো তুমি কোথা থেকে আস, মনে পড়ে? আলটিমেটলি একটা বিষয় আমি তোমাকে খুব ভালো করে বলি, এটা হচ্ছে ইন্টারগেটিভ সেন্টেন্স, এটা হচ্ছে ইন্টারগেটিভ সেন্টেন্স, মনে রাখো দিস ইজ ইন্টারগেটিভ সেন্টেন্স। আর এইটা হচ্ছে তোমার সাবঅর্ডিনেট ক্লজ, ভালো করে মনে রেখো, এটা হচ্ছে তোমার সাবঅর্ডিনেট ক্লজ। আবারও বলতেছি, আগামী 6 মাসে পাবা, এর নাম হচ্ছে এমবেডেড কোশ্চেন। আগামী 6 মাসের মধ্যে বাংলাদেশের যে কোনো পরীক্ষা, প্রাইমারি নিবন্ধন থেকে শুরু করে কমন পাবা। এমবেডেড কোশ্চেন এমনি শেখানো কঠিন, ক্লজ দিয়ে শেখানো সহজ। আবারও বলতেছি, মনে রেখো ইন্টারগেটিভ সেন্টেন্স, ইন্টারগেটিভ সেন্টেন্সের গঠন WH ওয়ার্ড প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্ব। ইন্টারগেটিভ সেন্টেন্সের গঠন এমনটা হতে পারে, কিন্তু সাবঅর্ডিনেট ক্লজের গঠন, সাবঅর্ডিনেট ক্লজের গঠন কখনোই এমনটা হবে না। সাবঅর্ডিনেট ক্লজের গঠন হবে WH প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। এটা ভালো করে মনে রাখো, সাবঅর্ডিনেট ক্লজের গঠন কখনোই ইন্টারোগেটিভ হবে না, হবে না, হবে না। এই হোয়ার মানে হচ্ছে তোমার যেখানে, আই নো সে যেখানে বাস করে, হোয়ার মানে হচ্ছে তোমার কোথায়। সো দুটার ভিতরে রাত দিন তফাৎ, একটা হচ্ছে ইন্টারগেটিভ সেন্টেন্স আর একটা হচ্ছে তোমার সাবঅর্ডিনেট ক্লজ। এটা মনে রাখবা, ভালো করে মনে রাখবা, সাবঅর্ডিনেট ক্লজের গঠন আর ইন্টারগেটিভ সেন্টেন্স দুটো এক নয়, এক নয়, এক নয়।
কথা কি বুঝতেছো কিনা বলো? কথা কি বোঝা যায়? কথা কি বুঝতেছো? কথা কি মাথায় ঢুকতেছে? বিষয়গুলো বুঝতেছো? এগুলো পরীক্ষায় আসবে, এগুলো পরীক্ষায় আসে। আমি যদি তোমাকে বলি, খেয়াল করে দেখো, আবারও বলতেছি, সাবঅর্ডিনেট ক্লজের গঠন, সাবঅর্ডিনেট 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 ক্লজ এর গঠন, সাবঅর্ডিনেট ক্লজের গঠন ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ হবে না। সাবঅর্ডিনেট ক্লজের গঠন ইন্টারোগেটিভ হবে না। ইন্টারোগেটিভ সেন্টেন্স এন্ড সাবঅর্ডিনেট ক্লজ ইজ নট সেম। এবার আসো তাহলে একটা প্রশ্ন দিই তোমাকে, ঝাঁকা ঢাকা। কি বলছে দেখো, আলটিমেটলি ভালো করে খেয়াল করে দেখো। ক্যান ইউ টেল মি, ক্যান ইউ টেল মি, তুমি কি আমাকে বলতে পারো? অপশন এ, হোয়ার ডাজ হি লিভস, হোয়ার ডাজ হি লিভ। অপশন বি, হোয়ার হি লিভস। অপশন সি, হোয়ার হি লিভস। বলো কোনটা অ্যান্সার হবে? হুইচ উইল বি দ্য অ্যান্সার? বলো বাচ্চারা। উত্তর এ। আচ্ছা, এখানেও আলটিমেটলি মারাত্মক ভুল করতেছো। খেয়াল করে দেখো, আমি একদম ক্লাসের শুরুতে একটা কথা বলছিলাম, ক্লজের প্রকারভেদ লেখায় আছে, দেখাতে পারি। সেটা হচ্ছে আলটিমেটলি খেয়াল করে দেখো, বলছিলাম এই যে এই কথাটা বলছিলাম, খেয়াল করে দেখো, প্রিন্সিপাল ক্লজ, মেন ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, তিনটা নামে আমি ডাকছিলাম। প্রিন্সিপাল ক্লজ একটু পরে বলছিলাম কনজাংশন মুক্ত, প্রিন্সিপাল ক্লজ কনজাংশন মুক্ত, প্রিন্সিপাল ক্লজ, মেইন ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। প্রিন্সিপাল ক্লজের তিনটা নামে আমি ডাকছি, ভালো করে খেয়াল করে দেখো। প্রিন্সিপাল ক্লজে আমি তিনটা নামে ডাকছি। বাস্তবতা হচ্ছে দেখো, ক্যান ইউ টেল মি, এটাই হচ্ছে তোমার প্রিন্সিপাল ক্লজ। মনে রাখবা, প্রিন্সিপাল ক্লজ অ্যাসার্টিভও হতে পারে, প্রিন্সিপাল ক্লজ ইন্টারগেটিভ হতে পারে। প্রিন্সিপাল ক্লজ অ্যাসার্টিভ ইন্টারগেটিভ হওয়ার ক্ষেত্রে কোনো বাধা নাই। প্রিন্সিপাল ক্লজ অ্যাসার্টিভ ইন্টারগেটিভ হওয়ার ক্ষেত্রে কোনো বাধা নাই। প্রিন্সিপাল ক্লজ অ্যাসার্টিভ ইন্টারগেটিভ হওয়ার ক্ষেত্রে কোনো বাধা নাই, এটা ভালো করে মনে রেখো। বাট যেহেতু আমাদের প্রিন্সিপাল ক্লজ আছে ইন্টারোগেটিভ, বাক্যের শেষের চিহ্নটা নির্ধারিত হবে প্রিন্সিপাল ক্লজ দ্বারা। ভালো করে মনে রেখো, যারা বি উত্তর করতেছো, বি না, এটা তো আগেই বাদ, এটা তো আগেই বাদ। সাবঅর্ডিনেট ক্লজ এমনটা হবেই না। প্রিন্সিপাল ক্লজ ইন্টারগেটিভ, সাবঅর্ডিনেট ক্লজ ইন্টারগেটিভ, এটা হইতেই পারে না। এ নাম্বারটা আগেই বাদ। এই ইন্টারগেটিভ হওয়ার কারণে বাক্যের শেষের চিহ্নটা নির্ধারিত হয় তোমার প্রিন্সিপাল ক্লজ দ্বারা। সো অ্যান্সার হবে তোমার সি, এই বাক্য। যদি এই প্রশ্নটা আমি ঘুরাই দিতাম, ঘুরাই দিয়ে এইভাবে প্রশ্ন করতাম, আই নো, ঘুরাই দিয়ে যদি প্রশ্ন করতাম আই নো, ভালো করে খেয়াল করে দেখো, আই নো। এবার বলো উত্তর কি হবে? এ হবে না, বি হবে না, সি হবে? আরেক ফাল্গুন করে গুনগুন। জীবনে হয়েছে অনেকক্ষণ, 500 তোমরা পার করতে পারলা না, 500 পার্টিসিপেন্ট পার করতে পারলা না, একটু ট্যাগ দিলা না। বলো, গান তো পরে, এটাই হচ্ছে বাস্তবতা। শান্ত সরকার, তোমারই এখন বারবার দরকার, মন আমার তোর কিনারে। এবার দেখো কতগুলো ইমানদার নেমে আসে আকাশ থেকে পৃথিবীতে, এসে আমাকে জাহান নামে পাঠাবে। কথা কি বুঝতেছো কিনা? এটা হচ্ছে বাস্তবতা। এই যে দেখো প্রিন্সিপাল ক্লজ, প্রিন্সিপাল ক্লজ এটা হচ্ছে তোমার অ্যাসার্টিভ, প্রিন্সিপাল ক্লজ অ্যাসার্টিভ, উত্তর হবে তোমার বি। এইটা চিন্তা করলে উত্তর হবে তোমার বি, লাস্ট হবে ফুল স্টপ। আর প্রিন্সিপাল ক্লজ যখন হবে ইন্টারগেটিভ, তখন উত্তর হবে তোমার সি। কথা কি বুঝাইতে পারছি? এবার বলো, এবার কি মাথা খুললো? তাহলে প্রিন্সিপাল ক্লজ
অ্যাসার্টিভও হতে পারে, প্রিন্সিপাল ক্লজ ইন্টারগেটিভও হতে পারে। প্রিন্সিপাল ক্লজ যদি হয় অ্যাসার্টিভ, বাক্যের শেষে হবে ফুল স্টপ। প্রিন্সিপাল ক্লজ যদি হয় ইন্টারগেটিভ, বাক্যের শেষে হবে ইন্টারগেটিভ মার্ক। কিন্তু এই অংশটা কোনোভাবেই ইন্টারগেটিভ নয়, দিস ইজ অ্যাসার্টিভ, এটা হচ্ছে ইন্টারগেটিভ। আর এইভাবেও যে ডেলিস্টার বাক্য লেখে তার প্রমাণ দিচ্ছি, এখনই আসো, এখনই তার প্রমাণ দিচ্ছি হাতে নাতে। এই যে এই বাক্যটা দেখো, এই বাক্যটা দেখো, এই যে দেখো এই বাক্যটা দেখো, এই যে এই বাক্যটা, এই বাক্যটা এতটুক বাক্য, এই যে এতটুক প্রশ্নবোধক, এতটুক। বলো এই বাক্যে কয়টা ফাইনাইট ভার্ব আছে? বলো এ বাক্যে কয়টা ফাইনাইট ভার্ব আছে? বলো। যত কথা রাখা ছিল এই বুকে জমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা, আমারই আকাশ নীলে তুমি যে নীলিমা, তোমাকে জানিয়ে দিলাম। থাক, বলবো না। এবার বলো আলটিমেটলি প্লিজ। এবার কে ফাইনাইট ভার্ব আছে দুইটা, একটা দেখো হচ্ছে ইজ, আর একটা দেখো হচ্ছে তোমার ইজ। ডেলিস্টার এইভাবে বাক্য লেখে, আর তুমি কে ভাই লিখতে পারো না? এবং আলটিমেটলি বাস্তবতা কি জানো? বাস্তবতা এ বাস্তবতা কি জানো? বাস্তবতা ইজ দ্য রিভিউ নট আনসেটেল এনাফ, এটাই হচ্ছে তোমার প্রিন্সিপাল ক্লজ। ইজ দ্য রিভিউ নট আনসেটেল এনাফ, এটাই হচ্ছে তোমার প্রিন্সিপাল ক্লজ। এই অ্যাজ হচ্ছে তোমার কনজাংশন অ্যাজ ইট ইজ, এটা হচ্ছে তোমার সাবঅর্ডিনেট ক্লজ। এবং ইন্টারগেটিভ প্রিন্সিপাল ক্লজ ইন্টারগেটিভ সেন্টেন্স হওয়ার কারণে লাস্টে দেখো প্রশ্নবোধক চিহ্ন আছে। অথচ দেখো সাবঅর্ডিনেট ক্লজ ভালো করে খেয়াল করে দেখো, সাবঅর্ডিনেট ক্লজ অ্যাসার্টিভ মোডে আছে। সাবঅর্ডিনেট ক্লজ সর্বদাই অ্যাসার্টিভ। ডেলিস্টার এইভাবে বাক্য লিখে তুমি কেন লিখতে পারো না? তুমি কেন শুধু ক্লজ এমসিকিউ সলভ করার জন্য পড়ো? কেন ভাবো। তুমি কেন শুধু ক্লজ অ্যাসার্টিভ, মানে তুমি কেন ক্লজ পড়ো এমসিকিউ সলভ করার জন্য? ক্লজ দিয়ে বাক্য তৈরি করা যায়। কথা কি বুঝতেছো কিনা? ক্লজ দিয়ে বাক্য তৈরি করা যায়। বেসিক ফাউন্ডেশন কোর্স যদি ডেভেলপ করতে চাও, এইভাবেই পড়ানো হয়। এখানে আমার অনেক বেসিক কোর্সের স্টুডেন্ট আছে, তারা কমেন্ট করো। মাত্র 510 টাকা, 11 তারিখে কোর্স শুরু হয়েছে, ভর্তি হতে পারো। গ্রামার সম্পর্কে ধারণায় পাল্টে যাবে, গ্যারান্টি দিচ্ছি। আর একটু ধাক্কা দিলে হচ্ছে আলটিমেটলি। আর বলে রাখি, সেটা হচ্ছে এই ক্লাসগুলো, আবারও বলে রাখি, এই ক্লাসগুলো হচ্ছে তোমরা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা। এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল, শাহিনুজ্জামান শাকিল সার্চ দিলে আমার এই চ্যানেলে পেয়ে যাবা। থ্যাঙ্কস এ লট। অবশ্যই আছে, ভালো করে খেয়াল করে দেখো কি বলা আছে, খেয়াল করে দেখো। ইজ দ্য রিজিয়ন নট আনসেটেল এনাফ। এনাফটা হচ্ছে মডিফাই করতেছে, এটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে অ্যাডভার্ব। এই অঞ্চলটা কি যথেষ্ট অমীমাংসিত নয়? অ্যাজ ইট ইজ, যেমনটা আছে, যথেষ্ট অমীমাংসিত নয় কি? থ্যাঙ্কস এ লট। 500 পার হয়ে গেছে। কথা কি বুঝতেছো কিনা? থ্যাঙ্কস এ লট। এবার আসো লাস্ট আরেকটা বাণী দিয়ে আজকের মতো ক্লাস বিদায় নিব। তাহলে সাবঅর্ডিনেট ক্লজ আর ইন্টারগেটিভ সেন্টেন্স কি এক না আলাদা? বলো তো। সাবঅর্ডিনেট ক্লজ আর ইন্টারগেটিভ সেন্টেন্স কি এক না আলাদা? বলো তো। অবশ্যই এক নয়, আলাদা। তুমি যদি বিশ্বাস না হয় আজকে গুগলে সার্চ দাও, এই হেডলাইনটা স্ক্রিনশট দিয়ে রাখো, হেডলাইনটা পেয়ে যাবা, এই বাক্যটা এডিটোরিয়াল পেয়ে যাবা। আমি দাদা শিখালাম, গ্যারান্টি দিয়ে বলতেছি, গ্যারান্টি। বিগত সালের প্রশ্ন দিয়ে সবাই গ্রামার পড়াইতে পারে, কিন্তু একেবারে গ্রামারের প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন ডেলিস্টার বাক্য দিয়ে হুবহু দেখাইতে পারবে এমন টিচার বাংলাদেশে কম আছে। টেক দ্য চ্যালেঞ্জ। বিগত সালের প্রশ্ন অধ্যায় ভিত্তিক, টপিক ভিত্তিক ঢুকাইয়া অনেকে পড়াইতে পারবে, কিন্তু যা পড়ানো হবে তার প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন ডেলিস্টারের বাক্য দিয়ে তারিখ সহ পড়াইতে পারবে এমন টিচার কম আছে।
কথা বুঝাইতে পারছি? আগামী প্রতিদিন ক্লাস হবে, প্রতিদিন দুপুর 2টায়। দুপুর 2টায় হচ্ছে তোমার ডেইলি স্টার ক্লাস, দুপুর 2টায় ডেইলি স্টার ক্লাস। রাত 10টায় ক্লাস থাকবে টানা আগামী 6 দিন। ক্লজ এন্ড ফ্রেজ, আজকে তো ক্লজের এক অংশ হয়েছে। প্রতিদিন পদ্মারাগ, এক নাম্বারটাই ভুল। এই অবেলায় তোমারই আকাশে নীরব আপোষে ভেসে যায় সেই ভীষণ শীতল ভেজা চোখ, কখনো দেখায়নি তোমায়। আচ্ছা, আসো আরেকটা বিষয় আমি বোঝাই। আগামী 6 মাসের মধ্যে গ্যারান্টি দিচ্ছি, আগামী 6 মাসের মধ্যে গ্যারান্টি দিচ্ছি, আগামী 6 মাসের মধ্যে গ্যারান্টি দিচ্ছি এমবেডেড কোশ্চেন থেকে কমন পাবা। আগামী 6 মাসের মধ্যে গ্যারান্টি দিচ্ছি এমবেডেড কোশ্চেন। তুমি লাস্ট আমি 10 মিনিট যা পড়াইলাম, যে ইন্টারগেটিভ সেন্টেন্স এন্ড সাবঅর্ডিনেট ক্লজ আলাদা, এদের গঠন আলাদা। তুমি এই থিওরি নিয়ে তোমার যে বই আছে সেই এমবেডেড কোশ্চেনে যাও, আল্লাহর কসম তুমি দেখবা এখন প্রত্যেকটা প্রশ্ন সলভ করতে পারবা। লাস্ট একটা কথা বলি, দেখো লাস্ট একটা কথা বলি, সেটা হচ্ছে দেখো, হেয়ার লাইস ওয়ান whose name was written in water। আচ্ছা, এখানে বলতে পারো কয়টা ফাইনাইট ভার্ব আছে? এই সন্ধ্যায় দু চোখ সাগরে বুকের পাঁজরে ভেসে যায় সেই ভীষণ শীতল ভেজা চোখ, কখনো দেখায়নি তোমায়। আচ্ছা, এখানেও আলটিমেটলি তোমার দুইটা ফাইনাইট ভার্ব আছে। একটা হচ্ছে লাইস, আমি হচ্ছে লাস্ট ফ্রি হ্যান্ড রাইটিং এর একটা গুরুত্বপূর্ণ মেসেজ দিয়ে আজকে বিদায় নিব। একটা লাইস আর একটা হচ্ছে ওয়াজ। রিটেনটা হচ্ছে তোমার V3, এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এবারকে ফাইনাইট ভার্ব হচ্ছে দুইটা, একটা হচ্ছে লাইস মানে হচ্ছে নিহত থাকা, আর একটা হচ্ছে ওয়াজ। এটা হচ্ছে আলটিমেটলি ইংলিশ সাহিত্যে সুকান্ত বলা হয় জন কিটসের কবরে লেখা আছে এই বিখ্যাত লাইনটা, হিয়ার লাইস ওয়ান, এখানে একজন শুয়ে আছে, হুজ নেম ওয়াজ রিটেন ইন ওয়াটার, ক্ষণজন্মা একজন মানুষ। ইংলিশ সাহিত্যকে বলা হয় এপিটাফ। ইংলিশ সাহিত্যের নাম হচ্ছে তোমার এপিটাফ। ভালো করে খেয়াল করে দেখো, এখানে আলটিমেটলি এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, তুমি মানো আর না মানো। এখান থেকে তোমার জন্য একটা মেসেজ আছে, মেসেজ কি জানো? ভালো করে খেয়াল করে দেখো, হেয়ার লাইস ওয়ান, হেয়ার লাইস ওয়ান, হেয়ার লাইস ওয়ান, এটা হচ্ছে তোমার প্রিন্সিপাল ক্লজ। আর এই হুজ থেকে শুরু করে এটা হচ্ছে তোমার সাবঅর্ডিনেট ক্লজ। হুজ থেকে শুরু করে এটা হচ্ছে তোমার সাবঅর্ডিনেট ক্লজ। ভালো করে খেয়াল করে দেখো, কথা কি বুঝতেছো কিনা? ভালো করে খেয়াল করে দেখো, বুঝতে হবে। এটা হচ্ছে তোমার প্রিন্সিপাল ক্লজ। হেয়ারটা হচ্ছে তোমার অ্যাডভার্ব, ওয়ানটা হচ্ছে সাবজেক্ট, কারণ অ্যাডভার্ব শুরুতে আছে। ওয়ান হচ্ছে সাবজেক্ট, হেয়ার লাইস ওয়ান, এখানে একজন শুয়ে আছে। কি মেসেজ পাচ্ছ এখানে বলো তো, কি মেসেজ পাচ্ছ বলো? আচ্ছা, তার আগে হচ্ছে এই মেসেজটা যাওয়ার আগে তোমাকে একটা মজার জিনিস শেখাই। আমাকে কেউ উত্তর দিতে পারবা? সেটা হচ্ছে আমি যদি বলি প্রশ্ন, আমি যদি বলি দেখো, হি said that, he dash, he goes, will go, went, would go, had gone। বলতে পারো উত্তর কোনটা? থ্যাংক ইউ শান্ত সরকার। তোমার অনুরোধ রাখতে গিয়ে এখন আমাকে কাফের হতে হবে, অনেকে আমাকে গালিগালাজও করবে, বুঝছো? আচ্ছা,
তোমাদের সমস্যা হচ্ছে আলটিমেটলি খেয়াল করে দেখো, তোমরা বোঝো না বলে হয় না। আচ্ছা, আলটিমেটলি তোমাদের মনে আছে ন্যারেশনে মনে আছে হি সেইড, মনে আছে? এই হি সেইড এর নাম হচ্ছে রিপোর্টিং ভার্ব, আর ইনভার্টেড কমার মাঝখানে যেটা আছে সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। মনে আছে? ন্যারেশনটা মনে আছে? তুমি কি জানো? আমি যদি তোমাকে একটা ন্যারেশন দিই, ধরো আমি বললাম হি সেইড আই উইল গো, তাই না? ধরো ইনভার্টেড কমা, এটা হচ্ছে তোমার রিপোর্টিং ভার্ব, এটা হচ্ছে তোমার রিপোর্টেড স্পিচ, তাই তো? এটা যদি চেঞ্জ করো তাহলে কি হবে? হি সেইড, এরপরে ইনভার্টেড কমা উঠে দ্যাট হবে, এরপরে হবে হি, উইল থেকে হবে তোমার উড, এরপরে হবে গো। তুমি কি এখান থেকে ক্লজ আবিষ্কার করতে পারো? হি সেইড এটা হচ্ছে তোমার প্রিন্সিপাল ক্লজ, আর দ্যাট থেকে শুরু করে এটা হচ্ছে তোমার সাবঅর্ডিনেট ক্লজ। ভাই, ন্যারেশনের সাথে ক্লজ কখনো কেউ মিক্সার করে পড়ায় নাই। ন্যারেশনের সাথে ক্লজ কখনো কেউ মিক্সার করে পড়ায় না। তুমি কি জানো যে ডিরেক্ট ন্যারেশনে যেটা রিপোর্টিং ভার্ব সেটাই হচ্ছে প্রিন্সিপাল ক্লজ ইনডিরেক্ট ন্যারেশনে? তুমি কি এটা মানো? ইয়েস অর নো বলো। তুমি কি এটা মানো? ডিরেক্ট ন্যারেশনে যেটা রিপোর্টিং ভার্ব সেটাই হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশনে প্রিন্সিপাল ক্লজ, আর ডিরেক্ট ন্যারেশনে যেটা রিপোর্টেড স্পিচ ইনডিরেক্ট ন্যারেশনে সেটা হচ্ছে তোমার সাবঅর্ডিনেট ক্লজ। এটা কি তুমি মানো? তাহলে পার্থক্যটা কোথায় বলো? পার্থক্যটা হচ্ছে, খেয়াল করে দেখো, 9-10 তুমি পড়ছো রিপোর্টিং ভার্ব যদি থাকে হি সেস মানে প্রেজেন্ট টেন্স, তাহলে রিপোর্টেড স্পিচ এর টেন্সের কোনো পরিবর্তন হয় না। এটা কি তুমি জানো? বলো। রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্স হয়, রিপোর্টেড স্পিচ যে টেন্সে থাকবে ওই টেন্সে হবে। প্রেজেন্ট থাকলে প্রেজেন্ট থাকবে, পাস্ট থাকলে পাস্টই থাকবে, আবার ফিউচার থাকলে ফিউচারই থাকবে। বোঝাতে চাচ্ছি তো অন্য বিষয়, বোঝাতে চাচ্ছি এই রিপোর্টিং ভার্ব তথা পরবর্তীতে প্রিন্সিপাল ক্লজ, বোঝাতে চাচ্ছি এই রিপোর্টিং ভার্ব তথা প্রিন্সিপাল ক্লজ যদি প্রেজেন্ট টেন্স হয়, সাবঅর্ডিনেট ক্লজ যে কোনো টেন্সে হতে পারে। প্রিন্সিপাল ক্লজ যদি প্রেজেন্ট টেন্স হয়, সাবঅর্ডিনেট ক্লজ যে কোনো টেন্সে হতে পারে। মাথায় কি ঢুকলো বলো? প্রিন্সিপাল ক্লজ যদি প্রেজেন্ট টেন্স হয়, সাবঅর্ডিনেট ক্লজ যে কোনো টেন্সে হইতে পারে। কিন্তু হচ্ছে তোমার যদি প্রিন্সিপাল ক্লজ রিপোর্টিং ভার্ব যদি হি সেইড হয়, রিপোর্টিং ভার্ব যদি পাস্ট ইনডিফিনাইট টেন্স হয়, রিপোর্টেড স্পিচ সবগুলো হয়ে যায় পাস্ট। কথা বোঝো নাই? অর্থাৎ বোঝাতে চাচ্ছি, এই প্রিন্সিপাল ক্লজ যদি পাস্ট ইনডিফিনাইট হয়, সাবঅর্ডিনেট ক্লজ অনলি পাস্ট টেন্স হবে, অনলি পাস্ট, অর্থাৎ পাস্টের যে কোনো সন্তান হবে। কথা কি বুঝতেছো? খেয়াল করে দেখো, ভাবো জেন্টলম্যান, ন্যারেশনের সাথে ক্লজ কল্পনা করতে পারছো কোনোদিন? কেউ তোমাকে রিলেশন তৈরি করে দিছে বলো? কেউ কোনো দিন তোমাকে রিলেশন তৈরি করে পড়াইছে? নেভার এভার। বাংলাদেশের মহারথী অনেক টিচার আছে, আমি সেখানে সামান্য ক্ষুদ্র। অসম্ভব অস্বীকার করতেই পারো, তুমি কোনো পীরের মুরিদ হতেই পারো, কোনো সমস্যা নাই, কিন্তু সত্য তোমাকে স্বীকার করতেই হবে। শেষবারের মতো বলতেছি, খেয়াল করে দেখো, প্রিন্সিপাল ক্লজ যদি প্রেজেন্ট টেন্স হয়, সাবঅর্ডিনেট ক্লজ যে কোনো টেন্সে হতে পারে। প্রিন্সিপাল ক্লজ যদি প্রেজেন্ট হয়, সাবঅর্ডিনেট ক্লজ প্রেজেন্ট হতে পারে, পাস্ট হতে পারে, ফিউচার হতে পারে। কিন্তু প্রিন্সিপাল ক্লজ যদি পাস্ট ইনডিফিনাইট হয়, তাহলে সাবঅর্ডিনেট ক্লজ হবে অনলি পাস্ট টেন্স, মানে পাস্ট ইনডিফিনাইট অথবা পাস্ট কন্টিনিউয়াস অথবা পাস্ট পারফেক্ট
পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস অথবা ফিউচার ইন পাস্ট। কথা বুঝাইতে পারছি? তার বাস্তব যে প্রমাণটা দেখাতে চাইলাম, এই যে দেখো, হি সেইড, এটা হচ্ছে তোমার প্রিন্সিপাল ক্লজ। এই সেইডটা আছে তোমার পাস্ট টেন্সে, পাস্ট। সেইডটা আছে তোমার পাস্ট টেন্সে। এইটা আর কোনোভাবেই এও হবে না, বিও হবে না। এই তিনটাই উত্তর হতে পারে, তিনটাই উত্তর হতে পারে। তার বাস্তব প্রমাণ দেখাই তোমারে। এটা প্রিন্সিপাল ক্লজ, আর দ্যাট থেকে শুরু করে এটা যা হবে এটা সাবঅর্ডিনেট ক্লজ। এই তিনটাই উত্তর হতে পারে। প্রমাণ দেখো কিভাবে। আমি যদি বলি, খেয়াল করে দেখো, হি সেড, সে বলেছিল আই গো, সে বলেছিল আই গো, তাহলে সে বলেছিল, এটা পাস্ট, এটা প্রেজেন্ট ইনডিফিনিট হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট। হি সেড দ্যাট হি ওয়েন্ট। ভালো করে খেয়াল করে দেখো। হ্যাঁ, শুধু ডি না, সিডি তিনটাই উত্তর। আবার যদি ন্যারেশন বলি, হি সেইড, হি সেইড, সে বলেছিল আই উইল গো, এই যে উইল গো হয়ে যাবে উড গো। খেয়াল করে দেখো। আমি যদি বলি হি সেইড, রিপোর্টিং ভার্ব পাস্ট, যদি বলি এটা পাস্ট পারফেক্ট, আই হ্যাভ গন, I have gone past present perfect হয়ে যাবে past perfect। আবার দেখো, he said, I went, রিপোর্টিং ভার্ব past tense মানে past indefinite, এটা যদি past indefinite হয়ে যাবে past perfect। এই চারটা ন্যারেশন চেঞ্জ করলে এই তিনটা উত্তর আসবে। ইয়েস, তারিকুল ইসলাম তারিক, তিনটাই কারেক্ট। এই আলোচনাগুলো তোমাদেরকে কখনো দেয় নাই, গ্যারান্টি। এসব বলে লাভ নেই। এই আলোচনাগুলো কেউ তোমাকে কখনো দেয় নাই। নেভার এভার, নেভার এভার এভার নেভার। তাহলে শেষবারের মতো বলতেছি, প্রিন্সিপাল ক্লজ যদি প্রেজেন্ট টেন্স হয়, সাবঅর্ডিনেট ক্লজ যে কোনো টেন্সে হতে পারে। কিন্তু প্রিন্সিপাল ক্লজ যদি প্রেজেন্টের যে কোনো সন্তান হতে পারে, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস। কিন্তু প্রিন্সিপাল ক্লজ যদি পাস্ট ইনডিফিনাইট টেন্স হয়, সাবঅর্ডিনেট ক্লজ অনলি পাস্ট, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস অথবা ফিউচার ইন পাস্ট। ক্লিয়ার কিনা বলো এবার? ওকে প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আগামী মাসের 6 জুন শুরু হচ্ছে আমার ট্রান্সলেশনের দ্বিতীয় ব্যাচ এই বছরে। আর বেসিকের পঞ্চম ব্যাচ শুরু হয়ে গেছে ইতোমধ্যে 11 তারিখ। মাত্র 2টা ক্লাস হয়েছে, 510 টাকায় ভর্তি হতে পারো। ওকে, সেই সাথে আমার লেখা এই যে ট্রান্সলেশন বইটা এখন বাজারে পাওয়া যাচ্ছে। এই বইটা থেকে অনুবাদে আমি যেভাবে ক্লাসে ভেঙে ভেঙে পড়াই ঠিক সেভাবে দেওয়া আছে, পড়তে পারো। সেই সাথে আলটিমেটলি এই ক্লাসগুলো যদি আবারও বলি ইউটিউবে পেতে চাও, তাহলে আমার ইউটিউব চ্যানেল শাহিনুজ্জামান শাকিল, শাহিনুজ্জামান লিখলেই চলে আসবে। শাহিনুজ্জামান শাকিলে ক্লিক করলে এই ক্লাসগুলো তোমরা ইউটিউব থেকে ডাউনলোড করতে পারবা। সো সবার জন্য দোয়া, শুভকামনা, ভালোবাসা। আমার জন্য দোয়া করবা, সুস্থতার জন্য কথা দিচ্ছি। কালকে কথা হচ্ছে ঠিক দুপুর 2টায় ডেইলি স্টার নিয়ে, আর রাত 10টায় ক্লসের দ্বিতীয় অংশ নিয়ে। ক্লস কেবল শুরু, পিকচার আবি বাকি হে। কালকে ক্লাস কারা কারা তোর করবা একটু ইয়েস লেখো। বইটার দাম মাত্র